বিসমিল্লাহির রহমানির রহিম। সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ জনকল্যাণের নিমিত্তে একটি দিঘি খনন করেন। তিনি মুসলমান সুফি দরবেশদের অত্যন্ত ভক্তি শ্রদ্ধা করতেন। তার সময়ে শায়েখ আখি সিরাজউদ্দিন ওসমান আচ্ছা আখি সিরাজউদ্দিন ওসমান এবং তার শিষ্য শায়েখ আলাউল হক রাজধানীর অভিভাবককে দরবেশ রূপে পরিচিত ছিলেন। শায়েখ আখি ছিলেন দিল্লির শায়েখ নিজামুদ্দিন আউলিয়ার খলিফা বা অন্যতম প্রধান শিষ্য। ইলিয়াস শাহ শায়েখ আলাউল হকের সম্মানার্থে একখানি মসজিদ নির্মাণ করেন। মসজিদখানির অস্তিত্ব বিলুপ্ত হয়েছে, কিন্তু মসজিদের শিলালিপিতে এর প্রমাণ পাওয়া যায়। আরেকজন সুফি ছিলেন শায়েখ রাজা শায়েখ রাজা বিয়াবানি। ফিরোজ শাহ কর্তৃক ইলিয়াস শাহ একডালা দুর্গে অবরুদ্ধ থাকাকালে শায়েখ বিয়াবানির মৃত্যু হয়। ইলিয়াস শাহ ছদ্মবেশে দুর্গের বাইরে এসে শায়েখ রাজা বিয়াবনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান করেন। ইলিয়াস শাহের একখানি শিলালিপি ও বেশ কিছু মুদ্রা আবিষ্কৃত হয়েছে। মুদ্রায় তিনি দ্বিতীয় আলেকজান্ডার উপাধি নেন। অতএব উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে নিঃসন্দেহে বলা যায় যে ইলিয়াস শাহ বাংলার মুসলমান সুলতানদের মধ্যে একজন শ্রেষ্ঠ সুলতান ছিলেন। তিনি বাঙালি জাতীয়তাবাদের প্রথম স্বপ্নদ্রষ্টা এবং তার প্রতিষ্ঠিত রাজবংশ দীর্ঘদিন বাংলাদেশে স্বাধীনভাবে রাজত্ব করেন। সিকান্দার শাহ সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহের মৃত্যু হলে তার পুত্র সিকান্দার শাহ 1358 খ্রিস্টাব্দে বাংলার সিংহাসনে আরোহণ করেন। ওই সময়ে রাজধানী ছিল পান্ডুয়ায় বা ফিরোজাবাদে। সিকান্দার শাহ পিতার উপযুক্ত পুত্র ছিলেন এবং দক্ষতার সঙ্গে দীর্ঘদিন রাজ্য শাসন করেন। তার সময়ের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ঘটনা দিল্লির সুলতান ফিরোজ শাহ তুগলকের দ্বিতীয়বার বাংলা আক্রমণ। উপরে আমরা দেখেছি যে সিকন্দর শাহের পিতা ইলিয়াস শাহের সময়ে ফিরোজ তুগলক বাংলা অভিযানে ব্যর্থ হয়ে ফিরে যান। উভয়ের মধ্যে সন্ধি হয় এবং দূত বিনিময়ও হয়, কিন্তু তা সত্ত্বেও ইলিয়াস শাহের মৃত্যুর সংবাদ শুনে এবং সিকন্দর শাহ সিংহাসনে বসার সঙ্গে সঙ্গে ফিরোজ শাহ তুগলক দ্বিতীয়বার বাংলাদেশ আক্রমণ করেন। ফিরোজ শাহের দ্বিতীয় অভিযানের কারণস্বরূপ ঐতিহাসিক আফিফ নিম্নরূপ বলেন। ফিরোজ শাহের প্রথম আক্রমণের পরে ইলিয়াস শাহ সোনারগাঁ আক্রমণ করে ফখরুদ্দিন মোবারক শাহকে হত্যা করেন। ফখরুদ্দিনের জামাতা জাফর খান তখন চট্টগ্রামে ছিলেন। তিনি সেখান থেকে জলপথে সিন্ধুর থাট্টায় পৌঁছেন এবং সেখান থেকে দিল্লি গিয়ে সুলতানের ফিরোজ শাহ তুগলককে বাংলা আক্রমণের জন্য প্ররোচিত করেন। কিন্তু আফিফের এই বক্তব্য গ্রহণযোগ্য নয়, কারণ ইলিয়াস শাহ সোনারগাঁও আক্রমণ করেন ফিরোজ শাহ তুগলকের বাংলা আক্রমণের পূর্বে, পরে নয়। দ্বিতীয়ত, ইলিয়াস শাহ সোনারগাঁয়ের সুলতান ইখতিয়ার উদ্দিন গাজী শাহকে পরাজিত করেন, ফখরুদ্দিন মোবারক শাহকে নয়। আসলে ফিরোজ শাহ তুগলক ইলিয়াস শাহের মৃত্যুর সংবাদ শুনে মনে করেন যে নতুন নতুন সিকান্দার শাহ দিল্লির আক্রমণ প্রতিহত করতে পারবেন না, তাই তিনি বাংলা জয়ের জন্য আরেকবার চেষ্টা করে দেখেন। যাই হোক, ফিরোজ শাহ তুগলক এক বিরাট সৈন্যবাহিনী এবং অনেক হাতি এবং বহু রণপথ নিয়ে বাংলাদেশ আক্রমণ করেন। একদিকে সিকান্দার শাহ এই বিরাট সৈন্যবাহিনী মোকাবিলা করার জন্য তার পিতার নীতি অনুসরণ করেন এবং রাজধানী পান্ডুয়া ফিরোজাবাদ ছেড়ে একডালা দুর্গে আশ্রয় নেন। ফিরোজ শাহ একডালা দুর্গ অবরোধ করেন। উভয় পক্ষে খণ্ড বিখণ্ড যুদ্ধ চলতে থাকে। এই সময় হঠাৎ একডালা দুর্গের এক দেয়ালে ফাটল সৃষ্টি হয়। দিল্লির সৈন্যরা ওই ফাটলের মধ্য দিয়ে দুর্গে প্রবেশ করতে চাইলে ফিরোজ শাহ তার সৈন্যদের বাধা দেন। তিনি মনে করেন যে এইরূপ অতর্কিত আক্রমণে দুর্গ অধিকৃত হলে নিষ্ঠুর অত্যাচারী সৈন্যদের হাতে দুর্গের ভিতরের মুসলমান মহিলাদের সম্মান সম্ভ্রমের হানি হবে। একদিকে বাংলাদেশের মিস্ত্রি কারিগররা দ্রুত দুর্গের ফাটল মেরামত করে ফেলে, ফলে উভয় পক্ষে গোলাগুলি বিনিময় হতে থাকে এবং জয় পরাজয় অনিশ্চিত হয়ে যায়। উভয় পক্ষ সন্ধির জন্য অস্থির হয়ে যায় এবং আমাত্যদের কূটনৈতিক প্রচেষ্টা সন্ধি স্থাপিত হয়। প্রকৃতপক্ষে প্রথম অভিযানের মতো ফিরোজ শাহ তুগলকের দ্বিতীয় বাংলা অভিযানও ব্যর্থ হয়। ফিরোজ শাহ তুগলকের দ্বিতীয় বাংলা অভিযানে প্রায় 2 বছর সময় লাগে। অনেক লোক ও অর্থ ও লোক ক্ষয় হয়, কিন্তু ফলাফল হয় শূন্য। প্রকৃতপক্ষে ফিরোজ শাহ তুগলক সাম্রাজ্যের অন্যদিকেও যুদ্ধ সফল হতে পারেননি। সে যাই হোক, ফিরোজ শাহ তুগলক দিল্লি সফরে যাওয়ার পরে সিকান্দার শাহ শান্তিতে নির্বিঘ্নে শাসন পরিচালনা করেন, কিন্তু দুর্ভাগ্যবশত দিল্লির সঙ্গে সম্পর্কচ্ছেদ হওয়ায় সিকান্দার শাহের সময়ে বাংলার ইতিহাস বিশেষ জানা যায় না। শুধু শিল্পী মুদ্রা এবং পরবর্তী ইতিহাস রিয়াজুস সালাতিনের মাধ্যমে সামান্য কিছু জানা যায়। সুলতান সিকান্দার শাহ একজন উন্নত চরিত্রের লোক ছিলেন। একমাত্র ফিরোজ শাহ তুগলকের আক্রমণ প্রতিহত করা ছাড়া তাকে বহিঃশত্রুর সঙ্গে যুদ্ধ করতে হয়নি। তাই তিনি জনকল্যাণমূলক কাজে আত্মনিয়োগ করেন। এই পর্যন্ত তার চারিখানি শিলালিপি এবং অনেক মুদ্রা আবিষ্কৃত হয়েছে। এগুলো পরীক্ষা করলে বেশ সুন্দর তথ্য পাওয়া যায়। তিনি 4টি টাকশাল থেকে মুদ্রা জারি করেন। পূর্বের তুলনায় মুদ্রাগুলো উন্নত মানের এবং চিত্তাকর্ষক। তার সময় বিভিন্ন ডিজাইনের মুদ্রা উৎকীর্ণ হয়। এতে তার সময় হস্তলিপি শিল্প ও মুদ্রা শিল্পের উৎকর্ষ প্রমাণ পাওয়া যায়। মুদ্রায় সিকান্দার শাহ খেলাফতের প্রতি আনুগত্য প্রদর্শন ছাড়াও নিজে ইমাম বা খলিফা উপাধি গ্রহণ করেন। আব্বাসী খেলাফত 1258 খ্রিস্টাব্দে শেষ হয়ে যায়। এরপরেও বেশ কিছুদিন দিল্লির এবং বাংলার সুলতানরা শেষ আব্বাসী খলিফা আল মুস্তাসিমের নামে মুদ্রায় উৎকীর্ণ করেন। সিকান্দার শাহ বুঝতে পারেন যে প্রায় 1 শতাব্দী আগে বিলুপ্ত
আব্বাসী খেলাফতের প্রতি সম্মান দেখানোর কোনো অর্থ হয় না, তাই বোধহয় তিনি নিজে ইমাম বা খলিফা উপাধি গ্রহণ করেন। শিলালিপির পরীক্ষা করে দেখা যায় যে তিনি সুফি দরবেশের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। হুম তিনি দিনাজপুর জেলার দেবকোটে মোল্লা আতার দরগায় একখানি মসজিদ নির্মাণ করেন। বিহারের শায়েখ শরফুদ্দিন ইয়াহিয়া মানরির সঙ্গে সিকান্দার শাহের আত্মীয়তা ছিল এবং উভয়ের মধ্যে পত্রালাপ ছিল। পান্ডুয়ার শায়েক আল উল হকের সাথেও সিকান্দার শাহের ভালো সম্পর্ক ছিল, কিন্তু পরে সম্পর্কের অবনতি হয়। কথিত আছে শায়েক আলাউল হক তার খানকায় ছাত্র ফকির মিসকিন এবং পথিকদের জন্য প্রচুর অর্থ ব্যয় করে তাদের সুখ স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করতেন। এত বিপুল অর্থ ব্যয় করতেন যে সুলতানের পক্ষেও এইরূপ ব্যয় করা সম্ভবপর ছিল না। এতে সুলতান উদ্বিগ্ন হন এবং শাইখ আলাউল হকের জনপ্রিয়তা ভীত হয়ে পড়েন। তাই সুলতান শাইখকে সোনাগাঁয় নির্বাসন দেন, কিন্তু সোনাগাঁয় শাইখ আলাউল হক দ্বিগুণ অর্থ ব্যয় করতে থাকেন, অথচ তার একটি বাগান ছাড়া তেমন কোনো অর্থ সম্পদ ছিল না। সুলতান সিকান্দার শাহের একটি প্রধান কীর্তি আদিনা মসজিদ নির্মাণ। তিনি 10 বছর সময়ে এই বিশাল আকারের মসজিদখানি নির্মাণ করেন। মসজিদখানি এখন ধ্বংসপ্রাপ্ত, কেবল পশ্চিম দিকের কিছু অংশ এখনও অক্ষত আছে। পাণ্ডু আর সকল মুসলমান যাতে মসজিদে নামাজ আদায় করতে পারেন সেভাবেই বোধ হয় মসজিদখানির পরিকল্পনা করা হয়েছিল। আগে বলা হয়েছে যে সিকান্দার শাহ তার মুদ্রায় ইমাম অর্থাৎ খলিফা উপাধি নেন। সিকান্দার শাহের মৃত্যু। সিকান্দার শাহের মৃত্যু কাহিনী করুন। তিনি পুত্রের সঙ্গে যুদ্ধে প্রাণ হারান। সিকান্দার শাহের 2 স্ত্রী ছিল। প্রথম স্ত্রীর গর্ভে 17টি পুত্র এবং দ্বিতীয় স্ত্রীর গর্ভে মাত্র একটি পুত্রের জন্ম নেয়। দ্বিতীয় স্ত্রীর গর্ভজাত পুত্রের নাম গিয়াসুদ্দিন। তিনি বিদ্বান এবং গুণীলোক ছিলেন এবং বইমাত্রীয় ভাইদের তুলনায় সকল বিষয়ে শ্রেয় ছিলেন। শাসন ব্যবহারও তিনি দক্ষ ছিলেন। তার বিমাতা গিয়াসুদ্দিনের প্রতি ঈর্ষান্বিত হয়ে সুলতান নিকট তার বিরুদ্ধে অভিযোগ করেন এবং তিনি ভাইদের হত্যা করে সিংহাসন নিষ্কণ্টক করতে চান। অতএব হয় তাকে বন্দী করা হোক অথবা অন্ধ করে দেওয়া হোক। সুলতান এতে বিরক্ত হলেন, কিন্তু রানীর পীড়াপীড়িতে ঠিক করলেন যে গিয়াসুদ্দিনকে রাজ্য পরিচালনার ভার ছেড়ে দিবেন, কারণ গিয়াসুদ্দিন উপযুক্ত এবং কর্তব্যপরায়ণ ছিলেন, শাসন ক্ষমতায় দক্ষ। তিনি সত্যি গিয়াসুদ্দিনের হাতে রাজ্যভার ছেড়ে যান এবং গিয়াসুদ্দিনের বিমাতার ষড়যন্ত্র সম্পর্কে জ্ঞাত ছিলেন। তিনি ভাবলেন যে এই ষড়যন্ত্র চক্রান্তের মধ্যে রাজ্য শাসন করে সুখ নেই, তাই তিনি সোনাগাঁয়ে পালিয়ে গেলেন। সেখানে তিনি এক সৈন্যবাহিনী গঠন করে রাজধানীর দিকে অগ্রসর হন এবং সোনার গাড়িতে বিশেষ শিবির স্থাপন করেন এবং পিতার নিকট থেকে সিংহাসন দাবি করেন। সিকান্দার শাহ সৈন্যবাহিনী নিয়ে পুত্রের বিরুদ্ধে গমন করেন। গোয়ালপাড়া প্রান্তরে উভয় পক্ষে যুদ্ধ হয়। গিয়াসুদ্দিন সৈন্যদের আদেশ দেন যেন কোনো ক্রমেই সুলতানকে হত্যা করা না হয়, কিন্তু দুর্ভাগ্যক্রমে একজন সৈন্য সিকান্দার শাহকে চিনে আত্মরক্ষার খাতিরে আঘাত করেন। গিয়াসুদ্দিন সংবাদ পেয়ে পিতার নিকট যান এবং পিতার মাথা কোলে তুলে নেন, কিন্তু সিকান্দার শাহ মৃত্যুবরণ করেন। অতঃপর গিয়াসুদ্দিন পান্ডুয়ায় গিয়ে সিংহাসন অধিকার করেন এবং গিয়াসুদ্দিন আজম শাহ উপাধি নেন। সিকান্দার শাহ 1358 থেকে 1379 পর্যন্ত প্রায় 31 বছর কৃতিত্বের সঙ্গে রাজত্ব করে পুত্রের সঙ্গে যুদ্ধে শহীদ হন। সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ। সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ একজন উন্নত চরিত্রের লোক ছিলেন। পিতার বিরুদ্ধে বিদ্রোহ করা এবং যুদ্ধে পিতা নিহত হওয়ায় তার বিরূপ সমালোচনা করা যেতে পারে, কিন্তু যতটুকু জানা যায় তিনি এক ষড়যন্ত্রের শিকার হন এবং পিতার বিরুদ্ধে বিদ্রোহ করতে বাধ্য হন। তার পিতামাতাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেন। আচ্ছা, তিনি সিংহাসনে বসে বইমাত্রীয় ভাইদের হয় অন্ধ করে দেবেন অথবা হত্যা করেন। মধ্যযুগে প্রতিদ্বন্দ্বীদের অন্ধ বা হত্যা করার প্রচুর প্রমাণ পাওয়া যায়। এর উপর ভিত্তি করে আজম শাহের চরিত্র বিচার করা যায় না। সিংহাসন আরোহণের পর তিনি উদার ন্যায়পরায়ণ এবং সুশাসক রূপে প্রতিষ্ঠিতি লাভ করেন। আভ্যন্তরীণ বা বহিঃশত্রুর সঙ্গে আজম শাহের যুদ্ধের সামান্য তথ্য পাওয়া যায়। এক সূত্রে জানা যায় যে সাহাব নামক এক শত্রুর সঙ্গে তার দীর্ঘদিন যুদ্ধ করতে হয়। যুদ্ধে জয় পরাজয় নির্ধারিত না হলে পান্ডুয়ার বিখ্যাত সুফি শায়েখ নুরুল কুতুব আলম, শায়েখ আলাউল হকের ছেলে ও খলিফা তাদের মধ্যে সমঝোতা করে দেন। এতে মনে হয় সাহাব বাংলাদেশেরই কোনো সামন্ত বা সেনাপতি হবেন। পরে অবশ্য আজম শাহ সাহাবকে বন্দী করতে সক্ষম হন। কামরূপের সঙ্গে আজম শাহের যুদ্ধের সংবাদ পাওয়া যায়, তবে বাংলাদেশের কোনো মুদ্রা বা শিলালিপিতে এই বিষয়ে স্পষ্ট উল্লেখ নেই। আজম শাহের একমাত্র আবিষ্কৃত শিলালিপি গৌহাটি জাদুঘরে রক্ষিত আছে, কিন্তু এই শিলালিপি কোনো এলাকা থেকে আবিষ্কৃত হয় তার হদিস পাওয়া যায় না। তবে যদি শিলালিপিখানি কামরূপ থেকে আবিষ্কৃত হয় তাহলে বলা যায় কামরূপের কিছু অংশ গিয়াসুদ্দিন আজম শাহের অধীনে ছিল। যোগিনী তন্ত্র নামক একখানি গ্রন্থেও বলা হয় যে 1316 শকাব্দে বা 1395 থেকে 94 খ্রিস্টাব্দে মুসলমানরা কামরূপ জয় করে ও 12 বৎসর শাসনাধীনে রাখে। এই সূত্রে মনে হয় গিয়াসুদ্দিন আজম শাহ কামরূপ অধিকার করেন এবং সেও শাসনাধীন করে রাখেন। আহোম বুরঞ্জি নামক স্থানীয় ইতিহাসে দেখা যায় একবার আহোম রাজা সুদঙ্গ ফা কামতা রাজ্য আক্রমণ করেন, কারণ কামতার রাজা আহোম রাজার স্ত্রী গুপ্ত প্রণয়ী, তাই সুলাইকে স্বীয় রাজ্যে আশ্রয় দেন। তাদের যুদ্ধের সুযোগে বাংলার তদানীন্তন সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ কামতা রাজ্য আক্রমণ করেন এবং বাংলার উত্তর সীমান্তে কামতা রাজ্য, তার পূর্ব কামরাপ এবং আরও পূর্বে আসাম। অতএব সীমান্ত রাজ্যের মধ্যে সংঘর্ষ চলাকালে বাংলার সুলতান নীরব দর্শক হয়ে বসে থাকতে পারেন না।
কিন্তু বাংলা সুলতান কর্তৃক আক্রান্ত হয়ে কামতা ও আহোম রাজার বোধোদয় হয়। তারা শীঘ্রই নিজেদের বিরোধ মিটিয়ে ফেলেন এবং একযোগে বাংলা সুলতানকে বাধা দেন। তাই আজম শাহ কামতা কামরূপের বিরুদ্ধে বিশেষ সুবিধা করতে পারেন বলে মনে হয় না। তবে গৌহাটি জাদুঘরে সংরক্ষিত শিলালিপি দ্বারা মনে হয় যে আজম শাহ কামরূপের কিছু অংশ জয় করতে সক্ষম হন। কোচবিহারে যেই মুদ্রা ভান্ডার আবিষ্কৃত হয় তাতে গিয়াসুদ্দিন আজম শাহের মুদ্রা থাকাও এই মতের সমর্থন পাওয়া যায়। মিথিলার কবি বিদ্যাপতি তার পুরুষ পরীক্ষা গ্রন্থে মিথিলার রাজা শিবসিংহ কর্তৃক কোনো এক গৌড়ের রাজার পরাজয়ের কথা আছে। কিন্তু কেউ 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 মনে করেন যে গৌড়ের এ রাজা সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ। কিন্তু পুরুষ পরীক্ষা রচনার তারিখ নিয়ে মতভেদ থাকায় এই বিষয়ে কোনো সুস্পষ্ট মতামত দেওয়া যায় না। তথ্যের অভাবে সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের যুদ্ধ বিগ্রহ বা রাজ্য বিস্তার সম্পর্কে বিশেষ ধারণা দেওয়া যায় না। প্রাপ্ত সূত্রে মনে হয় যোদ্ধা হিসেবে তিনি সুনাম অর্জন করেন। সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ উদার, চরিত্রবান, ন্যায় বিচারক, বিদ্যুৎসাহী এবং সুশাসক রূপে ইতিহাসে স্থায়ী আসন লাভ করেন। তার ন্যায় বিচার এবং আইনের প্রতি শ্রদ্ধা সম্পর্কে একটি কাহিনী প্রচলিত আছে। একদিন সুলতানের নিকট তীর এক বিধবার পুত্রকে আঘাত করে। বিধবা এর প্রতিকার চেয়ে কাজীর নিকট আবেদন করেন। কাজী সমন জারি করে সুলতানকে আদালতে উপস্থিত হওয়ার আদেশ দেন এবং তার আসনের নিচে একটি বেত রেখে বিচারে বসেন। সুলতান সমন পেয়ে আদালতে হাজির হন এবং তিনি বগলের নিচ থেকে একখানি তরবারি লুকিয়ে রাখেন। সুলতান কাজীর সামনে উপস্থিত হলে কাজী তাকে বিন্দুমাত্র খাতির না করে বলেন, আপনি এই বিধবাকে শান্ত করুন। সুলতান বিধবাকে প্রচুর অর্থ দিয়ে সন্তুষ্ট করেন এবং কাজীকে বলেন যে তিনি যদি সুলতানের ক্ষমতা মর্যাদার প্রতি লক্ষ্য রেখে বিধবার প্রতি ন্যায় বিচার না করতেন তাহলে সুলতান ওই ফাঁকে তরবারির আঘাতে হত্যা করতেন। কাজীও তার আসনের নিচ থেকে বেত বের করে সুলতানকে বলেন তিনি যদি ওই আইনের প্রতি শ্রদ্ধা না দেখাতেন এবং কাজীর বিচার অমান্য করতেন তাহলে তিনি ওই বেতের আঘাতে সুলতানকে জর্জরিত করতেন। সুলতান সন্তুষ্ট হয়ে কাজীকে উপহার দানে পুরস্কৃত করেন। এই ঘটনা কল্পকাহিনীর মতো শোনায়, তবে মধ্যযুগে বাংলাদেশে এরূপ ঘটনা ঘটা বিচিত্র নয়। ভারতের মুসলমানদের ইতিহাসে আইনের প্রতি শ্রদ্ধা পোষণ করে এবং ন্যায় বিচারের উদাহরণ স্থাপন করে বেশ কয়েকজন সুলতান প্রসিদ্ধি লাভ করেছেন। সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের চরিত্রে আরও অনেক গুণের সমাবেশ হয়। তিনি নিজে বিদ্বান ছিলেন এবং বিদ্বান ও গুণীদের পোষকতা করতেন। তিনি পান্ডুয়ার বিখ্যাত সুফি শায়েখ নুরুল কুতুব আলমের সহপাঠী ছিলেন এবং উভয়ের শায়েখ হামিদুদ্দিনের নগরীর নিকট শিক্ষা লাভ করেন। তিনি ফার্সি ও আরবি ভাষায় কবিতা লিখতেন এবং একবার ইরানির বিখ্যাত কবি হাফিজ সিরাজিকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান। কথিত আছে যে তিনি একবার কঠিন রোগে আক্রান্ত হলে গুল, সর ও লালা নামে হারেমের 3 জন মেয়েকে তার লাশ ধোয়ার জন্য নির্বাচিত করেন। কিন্তু সুলতান আরোগ্য লাভ করেন। হারেমের অন্যান্য মেয়েরা তখন ওই 3 জনের লাশ ধোয়ার কথা নিয়েই প্রায়ই বিদ্রূপ করত। মেয়েরা এই বিষয়ে সুলতানের নিকট অভিযোগ করে। সুলতান তখন অত্যন্ত প্রফুল্ল ছিলেন এবং সঙ্গে সঙ্গে এক ছত্র কবিতা রচনা করেন, কিন্তু অনেক চেষ্টা করেও কবিতাটির দ্বিতীয় ছত্র রচনা করতে পারলেন না। সুলতানের কোনো সভা কবিও এটা রচনা করতে পারলেন না। তাই সুলতান এই ছত্রটি একজন দূত মারফত ইরানের কবি হাফিজের নিকট পাঠান। হাফিজকে বাংলাদেশে আগমনের জন্য সুলতান আমন্ত্রণ জানান। হাফিজ কবিতার দ্বিতীয় শতটি রচনা করেন এবং একটি গজলও রচনা করে সুলতানের নিকট পাঠান। হাফিজ বৃদ্ধাবস্থায় বাংলাদেশে আসতে পারবেন না বলে দুঃখ প্রকাশ করেন। হাফিজের রচিত গজলটি বিভিন্ন সূত্রে পাওয়া যায়। সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের আরেকটি মহৎ কাজ পবিত্র মক্কা ও মদিনায় মাদ্রাসা স্থাপন, সরাইখানা প্রতিষ্ঠাতা, খাল খনন ও পবিত্র নগরীদ্বয়ের অধিবাসীদের জন্য বহুমূল্য উপহার সামগ্রী প্রেরণ। বেশ কয়েকজন আরব ও ভারতীয় ঐতিহাসিক এই বিষয়ে তথ্য পরিবেশন করেন। খানজাহান নামে আজম শাহের একজন উজির ছিলেন। তার প্রকৃত নাম ইয়াহিয়া, পিতার নাম আরব শাহ। তিনি আজম শাহকে মক্কা মদিনায় প্রচুর অর্থ ব্যয় করে এই সকল মহৎ কাজ করার জন্য অনুপ্রাণিত করেন। সুলতানের ভৃত্য হাবশী ইয়াকুতের মাধ্যমে এই অর্থ প্রেরণ করা হয় এবং মক্কা মদিনার প্রতিষ্ঠানগুলো নির্মিত হয়। খানজাহান তার ভৃত্য হাজী ইকবালের মারফত মক্কা মদিনায় আর অর্থ ও উপহার সামগ্রী পাঠান, কিন্তু পথে জেদ্দার নিকটে নৌডুবির ফলে বেশ কিছু অর্থ সম্পদ বিনষ্ট হয়। মক্কাস্থ আজম শাহের মাদ্রাসাখানি বাবে উম্মেহানি নামক এরএমএম শরীফের ফটকের নিকটে নির্মিত হয় এবং মদিনার মাদ্রাসা মসজিদ নবাবের নিকট হোসেনুল আতিক নামক স্থানে নির্মিত হয়। উভয় মাদ্রাসায় বাঙালি মাদ্রাসা বা গিয়াসিয়া মাদ্রাসা নামে পরিচিত হয়। মাদ্রাসা নির্মাণ করা ছাড়া সরাইখানা নির্মাণ এবং পানি সরবরাহের জন্য খাল কাটার জন্য বাংলা সুলতান অর্থ ব্যয় করেন। এতে সুলতানের বিদ্যুৎসাহিতা এবং পবিত্র শহর ও মক্কা মদিনার প্রতি ভক্তির প্রমাণ পাওয়া যায়। এইরূপ মহান বিদ্যুৎসাহী নরপতি তিনি মক্কা মদিনার শিক্ষার প্রসারে ও জনহিতকর কাছে বিপুল অর্থ ব্যয় করেন। তিনি বাংলাদেশে অনুরূপ কিছু করেন কিনা তা প্রমাণ পাওয়া যায় না। সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ বিভিন্ন দেশের দূতের সঙ্গে দূত বিনিময় করেন। তার আগে বাংলার অন্য কোনো সুলতান কর্তৃক দূত বিনিময়ের কথা জানা যায় না। তিনি জৌনপুরের সুলতান খাজা জাহান মালিক সরোয়ারের নিকট দূত পাঠান। তবে চীন সম্রাটের নিকট আজম শাহের দূত বিনিময় একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তার সমসাময়িক চীন সম্রাট ছিল ইয়ুংল।
আজম শাহ চীন সম্রাটের সঙ্গে দুধ বিনিময়ের যে নীতি প্রবর্তন করেন তা বাংলার পরবর্তী সুলতানরাও অনুসরণ করেন। চীন সম্রাট ও বাংলা সুলতানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেন, উভয়ের মধ্যে বেশ উপহার বিনিময় হয়। চীন দূতেরা বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে বেশ কিছু তথ্য সরবরাহ করেন। তথ্যগুলো নিম্নরূপ: চীনা বিবরণে বাংলাদেশ। বাংলাদেশ সম্পর্কে চীনা বিবরণ সাধারণভাবে মহুয়ানের বিবরণ নামে পরিচিত। আসলে মাহুয়ান সহ বেশ কয়েকজন বাংলাদেশ সম্পর্কে বিবরণ দেন। তাদের বিবরণের সারসংক্ষেপ নিম্নরূপ: চীনা লেখকেরা বাংলাদেশের সামাজিক আর্থ অবস্থা সম্পর্কে বলেন যে এখানকার লোকেরা হিন্দু এবং মুসলমান দুই ভাগে বিভক্ত ছিল। হিন্দুরা গরুর মাংস খেত না এবং স্বামী স্ত্রী একসঙ্গে বসে খাওয়া দাওয়া করতো না। আচ্ছা, হিন্দুদের মধ্যে স্বামী বা স্ত্রী কেউ মারা গেলে কারো জন্য দ্বিতীয় বিয়ে করার নিয়ম ছিল না। গ্রামের কেউ দুস্থ থাকলে বা দরিদ্র হয়ে পড়লে অন্যরা তাকে সাহায্য করতো না। বাঙালিদের মধ্যে সততা ছিল, তারা ব্যবসায় অনেক টাকা খাটাতো, ক্ষতি হলেও তারা মিথ্যা বলতো না এবং কাউকে ঠকানোর চেষ্টা করতো না। দেশে বাংলা ভাষা প্রচলিত ছিল, তবে অফিস এবং উচ্চপদস্থ মুসলমানেরা ফার্সি ভাষা ব্যবহার করত। অফিসে হিন্দুরাও ফার্সি ভাষা ব্যবহার করত। উচ্চপদস্থ হিন্দু মুসলিম সকলে পাগড়ি ব্যবহার করত। তারা এই ধরনের লম্বা জামা পরতো গোল হ্যাঁ যাতে গোল গিবা বেষ্টনী থাকতো, যাতে জারির পার দেওয়া হতো। পুরুষেরা মাথার চুল ছোট করতো এবং পায়ে ছুচালো প্রান্ত বিশিষ্ট জুতা ব্যবহার করত। সুলতান উজিরেরা টুপি মাথায় দিত। মহিলারা খাটো জামার উপর সিল্ক বা সুতি কাপড় বেড দিয়ে পরিধান করতে এবং সোনা ও অন্যান্য দামি পাথরের নির্মিত হার, ফুল, বাজুবন্ধ ইত্যাদি গয়না ব্যবহার করত এবং হাত ও পায়ের আঙ্গুলে আংটি এবং পায়ের গোড়ালিতে বালা ও মল ব্যবহার করত। উপরের বর্ণনা শুধু সমাজের উচ্চবিত্তের জন্য প্রযোজ্য। নিম্নবিত্তের লোকেরা সামর্থ্য মতো, ইজ্জত ও আবরু রক্ষার মতো স্বল্প দামের বস্ত্র বা অন্যান্য কাপড়পত্র জিনিসপত্র ব্যবহার করত। সাধারণ হিন্দু মেয়ে পুরুষ একসঙ্গে ক্ষেতের কাজ করত বা কাপড় বুনত। চীনা বিবরণে বাংলার কৃষকদের বেশ প্রশংসা করা হয়। তারা সারা বছর চাষ করত, বীজ বপন করত, ক্ষেত নিরাত সেচ কাজ করত, কঠোর পরিশ্রম করে ফসল ফলাত। ফলে তাদের ভূমি ছিল শস্যে ভরপুর এবং কর্ষণযোগ্য ভূমি পতিত থাকতো না। ভূমিতে বছরে ৩ বার ফসল ফলত এবং খাদ্য শস্যের দাম থাকতো সস্তা। বাংলাদেশের কৃষি উৎপন্ন দ্রব্যের মধ্যে ছিল ধান, তিল, বজরা, বরবটি, আদা, সরিষা, পেঁয়াজ, রসুন, শসা, বেগুন, নারিকেল, তাল, খেজুর, গম এবং সব রকমের ডাল ও শাকসবজি। ধানই ছিল উৎপন্ন প্রধান দ্রব্য। ধান বছরে ২ বার ফলত, চা উৎপন্ন হতো না। বাঙালিরা পান খেত এবং পান দ্বারা অতিথি আপ্যায়ন করত। পশু পাখি ছিল অগণিত। এদের মধ্যে উট, ঘোড়া, খচ্চর, গাধা, মহিষ, গরু, ছাগল, ভেড়া, রাজহাঁস, পাতিহাঁস, মুরগি, শকুর, কুকুর এবং বিড়ালের উল্লেখ পাওয়া যায়। ফলে আম, কাঁঠাল, কলা, আলিম, আখ ইত্যাদি পাওয়া যেত। গৃহস্থালী সরঞ্জামের মধ্যে গালার পেয়ালা, বাটি, বর্ষা, কাঁচ, মাটির পাত্র ইত্যাদি উল্লেখ পাওয়া যায়। চীনাদের মতে বাঙালিরা নিজেদের গুণে এবং চেষ্টায় শান্তি ও সমৃদ্ধি অর্জন করে। কৃষিকাজের প্রতি তাদের অনুরাগ ছিল এবং তারা কঠোর পরিশ্রম করে ফসল ফলাতো। বিভিন্ন ঋতু দেশে সম্পদ ছড়িয়ে যেত। তারা বাঙালিদের সততারও ভূয়সী প্রশংসা করে। চীনা বিবরণে বাংলাদেশীদের সুতিবস্ত্রের বিশেষ উল্লেখ রয়েছে। প্রকৃতপক্ষে সকল বিদেশি পর্যটকদের লেখায় সুতিবস্ত্রের প্রশংসা করা হয়। একটি বিবরণে ৬ প্রকার সুতিবস্ত্রের উল্লেখ রয়েছে। বাংলার মসলিন শিল্প অবশ্যই বিদেশিদের আকর্ষণ করত। কোনো কোনো বিবরণে বলা হয় মসলিনের মতো সূক্ষ্ম বস্ত্র অন্য কোনো দেশে পাওয়া যেত না। তখন কাগজ তৈরি হতো এক প্রকার গাছের বাকলের সাহায্যে তৈরি কাগজ অত্যন্ত মোলায়েম ও মসৃণ ছিল। তখন বাংলাদেশে ধান, নারিকেল, টাড়ি এবং কাজঙ্গ দ্বারা মদ তৈরি করা হতো। মুসলমানরা আন্তর্জাতিক বাণিজ্যে তৎপর ছিল, তারা ব্যবসায় প্রচুর অর্থ কাটাতো। বাংলাদেশের স্বর্ণ ও রৌপ্য মুদ্রা তৈরি হতো। রৌপ্য মুদ্রাকে তঙ্কা বলা হতো এবং তা আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবহার করা হতো। মন, শের ইত্যাদি ওজনের প্রচলন ছিল এবং অনুসারে নির্দিষ্ট পত্রের মূল্য নির্ধারণ করা হতো। সাধারণ বেচা বা কোনায় হাটে বাজারে কড়ি ব্যবহার করা হতো। ১ টঙ্কার সাথে ১০,৫২০টি কড়ি বিনিময় হতো। ১ টঙ্কার সাথে ১০,৫২০টি। অপরাধীদের হয় প্রহার করা হতো, না হয় অপরাধের গুরুত্ব অনুসারে নির্বাসন দেওয়া হতো। চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ করা হতো। রাজকর্মচারীদের সিলমোহর থাকতো। সৈন্যদের নিয়মিত বেতন ও রসদ সরবরাহের ব্যবস্থা ছিল। বাংলাদেশের যথেষ্ট চিকিৎসক, জ্যোতিষী ও স্বাস্থ্যবিদ ছিল। বাজিকরেরও অভাব ছিল না। অতএব চীনা বিবরণে বাংলাদেশের একটি সুন্দর ও প্রাচুর্য ভরা দেশের চিত্র পাওয়া যায়। সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ ১৪১০ থেকে ১১ খ্রিস্টাব্দে কোনো এক সময়ে পরলোক গমন করেন। তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেননি। যতদূর জানা যায় রাজা গণেশ নামক তার একজন হিন্দু আমাত্য তাকে হত্যা করেন। এই গণেশ রাজা কানস নামেও কোনো কোনো সূত্রে উল্লেখিত হয় এবং ইলিয়াস শাহী বংশকে উৎখাত করে গণেশ যখন সিংহাসনে বসেন তখন দনু জর্মোদ্দন দেব নামে মুদ্রা উৎকীর্ণ করেন। সেই কাহিনী পরে আলোচনা করা হবে। সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহীর সময় থেকে ইলিয়াস শাহী বংশের সুলতানেরা উদারনীতির পরিচয় দেন এবং হিন্দুদের উচ্চ রাজপদে নিযুক্ত করে থাকেন। মাওলানা মুজাফফর শামস বলখি নামক বিহারের একজন দরবেশ পত্রের মাধ্যমে সুলতান গিয়াসুদ্দিন আজম শাহকে সতর্ক করে বলেন যে হিন্দুদের ছোটখাটো পদ দেওয়া যেতে পারে, তবে মুসলমানদের উপর প্রভুত্ব করতে পারে এমন পদে নিযুক্ত করা উচিত নয়। শেষ পর্যন্ত মুজাফফর শামস বলখির কথাই সত্য পরিণত হয়। রাজা গণেশ সুলতানকে হত্যা করেন এবং পরে দেখা যাবে যে ইলিয়াস শাহী বংশকে উৎখাত করে নিজেই সিংহাসন দখল করেন। আজম শাহের চরিত্র ও কৃতিত্ব। সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ একজন অতি উন্নত চরিত্রের লোক ছিলেন। তিনি নিজে বিদ্বান ও কবি ছিলেন এবং বিদ্বানদের সংস্পর্শে থাকতে ভালোবাসতেন। শায়েখ নূর কুতুব আলম শুধু তার সহপাঠী ছিলেন না, তার পরামর্শকও ছিলেন। পত্রের মাধ্যমে মাওলানা মুজাফফর শামস বলখির সঙ্গে তার যোগাযোগ ছিল।
মুজাফফর শামস তাকে পত্রে উপদেশ দেন। তিনি চট্টগ্রাম বন্দরের ভিতর দিয়ে মক্কায় হজ করতে যাওয়ার জন্য জাহাজের ব্যবস্থা করতে সুলতানকে অনুরোধ করেন। এতে মক্কা মদিনার সঙ্গে বাংলাদেশের যোগাযোগের যেমন প্রমাণ পাওয়া যায়, তেমনি বাংলার সুলতান এবং বাংলার মুসলমানদের ধর্মপরায়ণতারও প্রমাণ রয়েছে। মক্কা ও মদিনা শরীফের মাদ্রাসা ও সরাইখানা প্রতিষ্ঠা, খাল খনন, ওই দুই নগরীর লোকদের মধ্যে উপহার বন্টন ইত্যাদি দ্বারা আজম শাহের ধর্মপরায়ণতার যেমন প্রমাণ আছে, তেমনি তার জনসেবার দৃষ্টান্ত আছে। এই কাজের দ্বারা বাংলার সুলতান সারা মুসলিম জগতে পরিচিত হয়ে যান। সমসাময়িক একাধিক আরবি ইতিহাস গ্রন্থে এর উল্লেখ আছে। বাঙালি মাদ্রাসা বা গিয়া শিয়া মাদ্রাসা নামে পরিচিত একটি মাদ্রাসা দীর্ঘদিন বাংলাদেশ ও বাংলার সুলতান আজম শাহের নাম বহন করে। তিনি নিজে আরবি ও ফার্সি ভাষায় কবিতা লিখতেন। তিনি বাঙালি কবিরও পৃষ্ঠপোষণ করেন। আমাদের মনে হয় তিনি কৃত্তিবাস ওঝাকে বাংলার ভাষার রামায়ণ রচনার আদেশ করেন। কৃত্তিবাস ওঝা তিনি কাজীর বিচারালয়ে উপস্থিত আইন ও বিচারের প্রতি শ্রদ্ধার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। আজম শাহ যেমন মহৎচরিত্র লোক ছিলেন, তেমনি শাসক হিসাবেও কৃতিত্বের পরিচয় দেন। তিনি পিতার মৃত্যুর পরে তিনি এক বিস্তীর্ণ রাজ্যের অধীশ্বর হন। তার রাজ্য বিস্তারের জোরালো প্রমাণ না থাকলেও তিনি যে কামরূপে প্রভাব বিস্তার করতে সক্ষম হন তাতে সন্দেহ নেই। তিনি ফিরোজাবাদ, পান্ডুয়া, মুয়াজ্জমাবাদ, জন্নাতাবাদ এবং সাতগাঁও টাকশাল থেকে মুদ্রা উৎকীর্ণ করেন। চট্টগ্রাম, সোনারগাঁও এবং সাতগাঁও বন্দরের উপর তার কর্তৃত্ব ছিল। সুতরাং বিনা বাধায় বলা যেতে পারে যে তিনি পিতা ও পিতামহের যোগ্য উত্তরাধিকারী ছিলেন এবং যোগ্যতার সঙ্গে শাসন পরিচালনা করেন। তিনি পার্শ্ববর্তী মুসলিম রাজ্য জৌনপুরের সাথে সুসম্পর্ক স্থাপন করেন এবং চীন সম্রাটের সঙ্গে দুধ বিনিময় করেন এবং উপহারাদি বিনিময় করেন। আজম শাহের মতো আকর্ষণীয় ব্যক্তিত্বের সুলতান বাংলার ইতিহাসে আর দ্বিতীয়টি নেই। তার চরিত্রে নানা গুণের সমাবেশ হয় এবং তার চরিত্রে চরিত্রবান, রুচিবান এবং বিদগ্ধ মানের পরিচয় পাওয়া যায়। সাইফুদ্দিন হামজা শাহ পরবর্তী মুসলমানগণ। গিয়াসউদ্দিন আজম শাহ নিহত হওয়ার পরে তার পুত্র সাইফুদ্দিন হামজা শাহ সিংহাসনে বসেন। পিতৃ হন তার রাজা গণেশী তাকে সিংহাসনে বসান। হামজা শাহ মাত্র 2 বছর 11 থেকে 12 রাজত্ব করেন। তার কোনো শিলালিপি আবিষ্কৃত হয়নি, তবে মুদ্রা আবিষ্কৃত হয়েছে। মুদ্রায় তিনি সুলতানুস সালাতিন বা রাজাধিরাজ উপাধি নেন। তিনি পিতার অনুসরণে চীন সম্রাটের সঙ্গে দূত এবং উপহার বিনিময় করেন। রাজা গণেশের চক্রান্তে সুলতানের কৃতদাস শিহাবুদ্দিন হামজাকে হত্যা করেন। প্রভু হামজা শাহকে হত্যা করে কৃতদাস শিহাবুদ্দিন বায়েজিদ শাহ উপাধি নিয়ে সিংহাসনে বসেন। 1412 থেকে 1415 পর্যন্ত কম বেশি 3 বছর রাজত্ব করেন। তিনিও চীন সম্রাটের সঙ্গে দূত উপহারাদি বিনিময় করেন। তিনিও গণেশের চক্রান্তে বা গণেশ কর্তৃক আক্রান্ত হয়ে নিহত হন। অতঃপর বায়েজিদের পুত্র আলাউদ্দিন ফিরোজ শাহ উপাধি নিয়ে সিংহাসনে বসেন। কোনো ইতিহাস গ্রন্থে তার নাম পাওয়া যায় না, তবে উৎকীর্ণ মুদ্রা আবিষ্কৃত হয়েছে। তার রাজত্ব ছিল ক্ষণস্থায়ী, মাত্র কয়েক মাস। পরে গণেশ তাকে হত্যা করে সিংহাসনে বসেন। অতএব ইলিয়াস শাহ শাহী বংশের শেষ সুলতান এবং কৃতদাস সুলতান শিহাবুদ্দিন বায়েজিদ ও তার ছেলে সুলতান আলাউদ্দিন ফিরোজ শাহ মোট 4 জন সুলতান অল্প কয়েক বছরের মধ্যে ষড়যন্ত্রের শিকার হয়ে রাজা গণেশের হাতে প্যান্তাক করেন। রাজা গণেশ দনুজ মর্দন দেব উপাধি নিয়ে মুদ্রা উৎকীর্ণ করেন। ইলিয়াস শাহী হোসেনের বৈশিষ্ট্য। ইলিয়াস শাহী আমল বাংলাদেশ ইতিহাস থেকে এক মূল্যবান ও গুরুত্বপূর্ণ অধ্যায়। 1442 থেকে 1415 খ্রিস্টাব্দ পর্যন্ত 73 বছর 4 জন ইলিয়াস শাহের বংশের এবং 2 জন কৃতদাস বায়েজিদ শাহের বংশের সুলতান রাজত্ব করেন। এই আমলের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য বংশ হল বাংলাদেশের ঐক্য এবং বাংলা নামের উৎপত্তি। ইতিপূর্বে বাংলাদেশের বিভিন্ন অংশ বিভিন্ন নামে পরিচিত ছিল, যেমন বরেন্দ্র, রাঢ়, বঙ্গ, সমতট। কিন্তু শামসুদ্দিন ইলিয়াস শাহ সারা বাংলা জয় করে একক শাসনাধীনে আনেন এবং সেই থেকে ইলিয়াস বাংলা নাম ব্যবহৃত হতে থাকে। এই বাংলা থেকে ঐতিহাসিক বিবর্তনে বর্তমানে বাংলাদেশ। দ্বিতীয়ত, বাংলার সুলতানেরা বাংলার স্বাধীন সত্তা অক্ষুণ্ণ রাখেন। এমনকি দিল্লি সুলতান ফিরোজ শাহ তুগলক 2 বার আক্রমণ করেও বাংলার স্বাধীনতা ক্ষুণ্ণ করতে পারেননি। 2 বারই দিল্লি সুলতানতে ব্যর্থ হয়ে ফিরে যেতে হয়। এতে বাংলার সামরিক শক্তির মর্যাদা বৃদ্ধি পায় এবং সৈন্যদের কি আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং একডালা দুর্গের কার্যকারিতা ফলপ্রসূতা প্রমাণিত হয়। তৃতীয়ত, ইলিয়াস শাহী সুলতানের সীমান্তবর্তী এলাকায়ও প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ ত্রিপুরা রাজ্যের উপর প্রভাব বিস্তার করেন। ত্রিপুরার একজন নির্বাসিত রাজাকে স্বীয় সিংহাসন পুনরুদ্ধার করে দেন। ত্রিপুরা রাজ্যের মাণিক্য উপাধিও ইলিয়াস শাহের দেওয়া। ত্রিপুরার রাজারা এই মাণিক্য উপাধি কয়েক শত বছর ধরে ব্যবহার করে স্বীয় গৌরব বৃদ্ধি করেন। ইলিয়াস শাহ কামরূপ জয় করেন, কিন্তু অল্প দিনের মধ্যে তার মৃত্যু হওয়ার তার ছেলে সিকান্দার শাহ কামরূপ টাকশাল থেকে মুদ্রা জারি করেন। গিয়াসউদ্দিন আজম শাহ কামরূপের কিছু অংশ জয় করেন। চতুর্থ, ইলিয়াস শাহী সুলতানেরা উদার শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। অমুসলিমরা উচ্চ রাজপথে নিযুক্ত হন। দিল্লির সুলতানরা বিরুদ্ধে বাংলার সুলতানের পক্ষে হিন্দু সেনারা যুদ্ধ করে। সহদেব নামক একজন হিন্দু সেনাপতি বাংলার সেনানায়কের দায়িত্ব পালন করেন। গিয়াসউদ্দিন আজম শাহ হিন্দু উচ্চ রাজস্ব পদে নিযুক্ত করেন। গণেশ উজিরের পদ লাভ করেন। গণেশ অবশ্য পরে বিশ্বাসঘাতক গণেশ, এই কথা ভিন্ন। পঞ্চমত, ইলিয়াস শাহী সুলতানেরা বিদ্যা ও সাহিত্যের পৃষ্ঠপোষণ করেন। চণ্ডীদাস সিকান্দার শাহের সময়ে তার বিখ্যাত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেন। গিয়াসউদ্দিন আজম শাহ কৃত্তিবাসকে বাংলার রামায়ণ রচনার আদেশ দেন। আজম শাহ পবিত্র মক্কা মদিনা মাদ্রাসা নির্মাণ করেন, সরাইখানা নির্মাণ করেন, পানি সরবরাহের জন্য খাল খনন করেন। মক্কা মদিনার লোকদের জন্য বহুমূল্য উপহারও পাঠান। আচ্ছা, ওয়াকফ করে দেন।
ষষ্ঠ ইলিয়াস শাহী সুলতানেরা স্বধর্মে নিষ্ঠাবান ছিলেন। তারা ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ করে সিকান্দার শাহ কর্তৃক আদিনা মসজিদ, এক অপূর্ণ নিদর্শন। এটা আমরা পড়ছি। এত বড় মসজিদ বাংলাদেশের দ্বিতীয়টি নেই। ইলিয়াস শাহ শায়েখ রাজা বিয়াবানী এবং শায়েখ আলাউল হকের প্রতি শ্রদ্ধা ছিলেন। ফিরোজ শাহ তুগলকের আক্রমণে বিপদ উপেক্ষা করে ইলিয়াস শাহ শায়েখ রাজা ও বিয়াবানী জানাজা ও দাফন ক্রিয়ায় উপস্থিত হন এবং তিনি শায়েখ আলাউল হকের সম্মানে একখানি মসজিদ নির্মাণ করেন। সিকান্দার শাহ ও শায়েখ আলাউল হক বিহারের শায়েখ শরফুদ্দিন ইয়াহিয়া মানেরির সঙ্গে সদ্ভাব বজায় রাখতেন। শেষোক্ত ব্যক্তির সঙ্গে সিকান্দার শাহের প্রতালাপ ছিল। সিকান্দার শাহ অবশ্য শেষে শায়েখ আলাউল হককে সোনাগাঁয়ে নির্বাসন দেন। সেটার হয়তো সঙ্গত বা অন্য কারণ ছিল। আহ, আজম শাহ শায়েখ নূর কুতুব আলমের সহপাঠী ও বন্ধু ছিলেন। সুলতান শায়েখ নূর কুতুব আলমের সঙ্গে বিভিন্ন বিষয়ে পরামর্শ করতেন। একসময় শায়েখ নূর কুতুব আলমের বিভিন্ন খাবার ও আহ, হুম সময় সময় বিভিন্ন খাবার ও উপহারাদি পাঠাতেন। সপ্তমত এই আমলেই বাংলাদেশ বহির্বিশ্বে পরিচিত হয়। এই পরিচিতির সম্মানজনক বিদেশে বাংলাদেশের মর্যাদা এবং সম্মান বৃদ্ধি পায়। মক্কা মদিনায় প্রতিষ্ঠানাদি স্থাপন করায় শুধু আজম শাহী নন, বরং বাংলাদেশ মুসলিম বিশ্বে এক গৌরবজনক আসনে প্রতিষ্ঠিত হয়। মক্কা মদিনা মাদ্রাসা বাঙালি মাদ্রাসা এবং কিয়াসিয়া মাদ্রাসা নামে পরিচিত হয় এবং বেশ কয়েকটি আরব ইতিহাসের বিবরণী স্থান পায়। চীনের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে দূত এবং উপহার বিনিময়ের ফলে শুধু চীনা বাংলার ভাবমূর্তি উজ্জ্বল হয়। আজম শাহ জৈনপুরের সুলতানের সঙ্গেও দ্রুত বিনিময় করেন, ফলে বাংলার বাইরে ভারতের অন্যান্য এলাকায় বাংলা সুলতান পরিচিতি লাভ করে। অতএব রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক এবং ধর্মীয় সকল ভাগে ইলিয়াস শাহী সুলতানেরা উজ্জ্বল ভূমিকা পালন করেন। সমসাময়িক চীনা বিবরণে বাংলাদেশের উজ্জ্বল চিত্র ফুটিয়া উঠিয়াছে। ষষ্ঠ অধ্যায় গণেশের বংশ। পরবর্তী ইলিয়াস শাহী বংশ হাফসি শাসন। বাংলার মধ্যযুগের ইতিহাসের রাজা গণেশ একটি বিশিষ্ট নাম। তিনি ইলিয়াস শাহী বংশকে উৎখাত করে নিজের সিংহাসনে বসেন। তার রাজত্বকাল ছিল অতি অল্প। পরে তার ছেলে মুসলমান হিসাবে রাজত্ব করেন, অর্থাৎ একটি মুসলমান রাজবংশ প্রতিষ্ঠা করেন। অতএব রাজা গণেশের হিন্দু রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন নিষ্ফল হয়। তবুও 200 বৎসরের বেশি প্রাচীন মুসলিম শাসন উৎখাত করা চারটিখানি কথা নয়। এই কারণে রাজা গণেশের উত্থান ও পতন একটি অত্যন্ত আকর্ষণীয় ব্যাপার। রাজা গণেশের উত্থানের কাহিনী একমাত্র রিয়াজুস সালাতিন নামক গ্রন্থে পাওয়া যায়। এই পুস্তকখানি অনেক পরে, অর্থাৎ ঘটনার প্রায় 400 বছর পরে লিখিত হলেও এতে যেহেতু পূর্ণ কাহিনীটি পাওয়া যায়, তাই বোঝার জন্য এই কাহিনীটি নিচে সংক্ষেপে লিখিত হলো। রাজা গণেশ নামক একজন হিন্দু জমিদার সারা বঙ্গদেশে প্রধানত্ব করেন। তিনি সিংহাসনে বসে অত্যাচার আরম্ভ করেন এবং মুসলমানদের ধ্বংস করার উদ্দেশ্যে তাদের জ্ঞানী ও ধর্মভক্তকে অনেককে হত্যা করেন। রাজ্য থেকে ইসলামকে সমূলে উৎপাটিত করাই ছিল তার উদ্দেশ্য। কথিত আছে যে একদিন শায়েখ মুঈনুদ্দিন আব্বাসের পিতা শায়েখ বদরুল ইসলাম অভিবাদন না করেই তার সামনে বসেন এবং বলেন, বিধর্মীদের অভিবাদন করা জ্ঞানীদের পক্ষে শোভনীয় নয়, বিশেষ করে তোমার মতো নিষ্ঠুর এবং রক্তপিপাসু বিধর্মীকে যে মুসলমানদের রক্তপাত করেছে। তার সঙ্গে রাজা গণেশ নীরব থাকেন, কিন্তু পরে সুযোগ বুঝে কোনো এক ওসিলায় তাকে হত্যা করেন এবং আরও অনেক মুসলমান জ্ঞানী লোককে নৌকায় করে নিয়ে নদীতে ডুবিয়ে মারেন। দরবেশ শায়েখ নুরুল কুতুব গণেশের অত্যাচার অদৃষ্ট হয়ে জৌনপুরের সুলতান ইব্রাহিম শার্কিকে বাংলার আক্রমণ করার এবং গণেশকে শাস্তি দেওয়ার অনুরোধ জানিয়ে পত্র লিখেন। সুলতান ইব্রাহিম শার্কি পত্র বিশাল সৈন্যবাহিনী নিয়ে বাংলাদেশ আক্রমণ করেন। রাজা গণেশ এত হতভম্ব হয়ে পড়েন এবং শায়েখ নুরুল আলমের নিকট যান। তিনি শায়েখের নিকট আত্মসমর্পণ করেন এবং জৌনপুরের সুলতানকে ফিরে যাওয়ার অনুরোধ করার জন্য প্রার্থনা জানান। দরবেশ উত্তরে বলেন যে তিনি একজন বিধর্মীর পক্ষে একজন মুসলমানের রাজাকে ফিরে যেতে বলতে পারেন না, বিশেষ করে এই মুসলমান রাজা তার আমন্ত্রণে সুদূর জনপুর থেকে বাংলায় এসেছেন। দরবেশ গণেশকে ইসলাম গ্রহণ করতে বলেন এবং বলেন যে গণেশ মুসলমান হয়ে তার পক্ষে আরেকজন মুসলমান সুলতানকে ফিরে যাওয়ার কথা বলতে পারেন। গণেশ মুসলমান হতে রাজি হন, কিন্তু তার স্ত্রী বাধা দেন। ফলে গণেশ তার 12 বর্ষ বয়সের ছেলে যদুকে শায়েখ নূর কুতুবের নিকট নিয়ে যান এবং বলেন যদুকে মুসলমান করে সিংহাসনে বসানো হোক, তিনি নিজের সংসার ত্যাগ করবেন। দরবেশ তার মুখে চর্বিত পান যদুর মুখে পুড়ে দেন এবং কালেমা পাঠ করিয়ে যদুকে ইসলাম ধর্মে দীক্ষিত করেন। যদু সিংহাসনে বসলে দরবেশ সুলতান ইব্রাহিম শার্কিকে ফিরে যেতে অনুরোধ করেন। সুলতান ইব্রাহিম শার্কি ক্ষুণ্ণ মনে ফিরে যান এবং দরবেশের কথার অবাধ্য হতে সাহস করলেন না। সুলতান ইব্রাহিম শার্কি ফিরে গেলে রাজা গণেশ আবার স্বরূপে আত্মপ্রকাশ করেন। তিনি যদুকে সরিয়ে আবার সিংহাসন দখল করেন এবং পূর্বের মতো মুসলমানদের অত্যাচার আরম্ভ করেন। তিনি যদুকে প্রায়শ্চিত্ত করে পুনরায় স্বধর্মে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন। প্রায়শ্চিত্ত ছিল এই যে রাজা স্বর্ণ নির্মিত গাভীর সম্মুখ দিয়ে যদুকে প্রবেশ করিয়ে পিছন দিক থেকে বের করে আনে এবং গাভীর স্বর্ণ ব্রাহ্মণদের মধ্যে বিতরণ করে দেয়। সে যাই হোক, রাজা গণেশের অত্যাচার আরও বৃদ্ধি পায়। ইতিমধ্যে শায়েখ নূর কুতুব আরও পুত্র শায়েখ আনোয়ার এবং পুত্র শায়েখ জাহিদের উপরেও অত্যাচার করেন এবং উভয়কে সোনারগাঁয়ে নির্বাসন দেন। সোনারগাঁয়ে গণেশের অত্যাচারে শায়েখ আনোয়ারের মৃত্যু হয়, কিন্তু ঘটনাচক্রে শায়েখ আনোয়ারের মৃত্যুর একদিনেই পন্ডুয়ার রাজা গণেশেরও মৃত্যু হয়। রাজা গণেশের মৃত্যুর পরে যদু সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহ উপাধি নিয়ে সিংহাসনে বসেন। তাকে প্রায়শ্চিত্ত করে স্বধর্মে ফিরিয়ে নেওয়ার কোনো ফল হলো না। রিয়াজুস সালাতিন পুস্তকটি অনেক পরে রচিত হওয়ায় এতে পাওয়া উপরোক্ত বিবরণ দীর্ঘদিন ধরে ঐতিহাসিকরা সন্দেহের চোখে দেখত, কিন্তু আধুনিক গবেষণার ফলে এমন কিছু কিছু সমসাময়িক এবং প্রায় সমসাময়িক তথ্য আবিষ্কৃত হয়েছে যা রিয়াজুস সালাতিনের বক্তব্যকে সমর্থন করে। ফলে খুঁটিনাটি বিষয়ে সামান্য ব্যতিক্রম থাকলেও মোটামুটিভাবে রিয়াজুস সালাতিনের বক্তব্য সত্য প্রমাণিত হয়। এই সকল সূত্রের সমন্বয় সাধন করে আমরা রাজা গণেশের ইতিহাস নিম্নরূপে পুনর্গঠন করতে পারি।
বাংলার রাজনৈতিক ইতিহাসে গণেশের অভ্যুদয় আকস্মিক হলে এর পেছনে ঐতিহাসিক ঘটনাবলী বিদ্যমান। সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের সময় থেকে হিন্দুরা রাজনীতির ক্ষেত্রে অবতীর্ণ হয়। ইলিয়াস শাহী সুলতানেরা দিল্লির প্রবল শত্রুদের মোকাবেলা করে স্বাধীনতার জন্য হিন্দু মুসলিম সকলের সহযোগিতা গ্রহণ করেন। ইলিয়াস শাহের শাহী বাঙ্গালা এবং সুলতানি বাঙ্গালা এবং শাহী বাঙালি না হওয়ার জন্য বাঙ্গালার হিন্দু মুসলিম সকলের ঐক্য এবং সংহতি ছিল পূর্ব শর্ত। হিন্দু সামন্ত জমিদার এবং হিন্দু যোদ্ধা ও সমন্বয়কদের সমর্থনের ফলেই ইলিয়াস শাহ সুলতান ফিরোজ শাহ ও তুগলকের আক্রমণ প্রতিহত করতে সক্ষম হন। বাংলার হিন্দু যোদ্ধারাও সুলতানের জন্য নিজেদের জীবন পর্যন্ত দান করেন। ইলিয়াস শাহী সুলতানেরা প্রতিদানে হিন্দুদের উচ্চ রাজপদে নিযুক্ত দেন, এমনকি উজিরের পদও দান করেন। পরে সুলতানদের দরবারে অমাত্যদের মধ্যে দলীয় কোন্দল আচ্ছা দলীয় কোন্দল আরম্ভ হলে হিন্দু অফিসাররাও এই দলীয় রাজনীতিতে জড়িয়ে পড়ে। সুলতান সিকান্দার শাহের সময়ে একবার দলীয় কোন্দল চরম আকার ধারণ করল। সুলতানের পুত্র গিয়াসুদ্দিন স্বয়ং পিতার বিরুদ্ধে যুদ্ধ করেন। আমির আমাত্য সেনাপতি সেনানায়করাও দুই দলে বিভক্ত হয়ে যায় এবং ফলে সেই যুদ্ধ হয়, তাতে সুলতান নিজে নিহত হন। মনে হয় গণেশ এই সময়ে রাজনৈতিক মঞ্চে অবতীর্ণ হন এবং আরও মনে হয় তিনি গিয়াসুদ্দিন আজম শাহকে সিংহাসন লাভে সমর্থন দেন। কোনো কোনো সূত্রে গণেশ ভাতুরিয়া পরগনার জমিদার ছিলেন এবং ওই জমিদারি ছিল 400 বছরের প্রাচীন। অতএব গণেশ যে একজন ক্ষমতাবান লোক ছিলেন তাতে কোনো সন্দেহ নেই। আজম শাহ সিংহাসনে আরোহণের পরে গণেশ উচ্চ পদ লাভ করেন এবং রাজনৈতিক ক্ষমতার অধিকারী হন। পূর্ব অধ্যায়ে বলা হয়েছে যে মুসলমান সুফি সাধকেরা মুসলিম রাজ্যে হিন্দুদের উচ্চ পদ প্রাপ্তি সুনজরে দেখেননি। বিহারের দরবেশ মুজাফর শামস বলখে আজম শাহকে এ ব্যাপারে সতর্ক করে দেন। স্বয়ং শায়েখ নূর কুতুব আলম ও সুলতানকে এ ব্যাপারে সতর্ক করেন। হয়তো সুফিদের পরামর্শে আজম শাহ গণেশের ক্ষমতা খর্ব করার চেষ্টা করেন, যার ফলে উভয়ের মধ্যে মতবিরোধ হয়। সুযোগ একবার দিলে তা প্রত্যাহার করে না বিপজ্জনক। এই ক্ষেত্রেও বোধহয় তাই হয়। গণেশের চক্রান্তে সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ নিজেই নিহত হন। আজম শাহের পর তার ছেলে সাইফুদ্দিন শাহ হামজা শাহ সিংহাসনে বসেন। তিনি 2 বছরের মধ্যে নিহত হন। অতঃপর সিংহাসনে বসেন হামজা শাহের কিরদাস শাহ বায়েজিদ শাহ। তিনিও নিহত হলে তার পুত্র আলাউদ্দিন ফিরোজ শাহ সিংহাসনে বসেন। মনে হয় রাজা গণেশ এই ষড়যন্ত্রের জাল বুনে একের পর এক অন্যকে সিংহাসনে বসান, যাতে তার আসল উদ্দেশ্য কেউ বুঝতে না পারে। এভাবে ইলিয়াসী শাহী বংশের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীরা সব দৃশ্য থেকে সরে গেলে গণেশ নিজের মুখোশ খুলে ফেলে নিজেই সিংহাসনে বসেন। মুসলমান আমির ওমারা যারা এতদিন দলাদলিতে লিপ্ত ছিল তারা এখন তাদের ভুল বুঝতে পারেন। তারা দলাদলি করেছিলেন রাজ পরিবারের লোকের পক্ষে বিপক্ষে, যাতে তাদের মনোনীত যুবরাজ সিংহাসনে বসলে তাদের ক্ষমতা বা প্রভাব বৃদ্ধি পায় এবং বৈষয়িক উপকার হয়। গণেশকে সিংহাসনে বসাবার জন্য তারা নিশ্চয় দলাদলি করেননি, কিন্তু গণেশ সিংহাসনে বসলে তারা হতাশ হয়ে পড়েন। কিন্তু তখন গণেশকে বাধা দেওয়ার মতো শক্তি ছিল না। কিন্তু নেতৃত্বে আসে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে। রাজনীতিতে যার কোনরূপ আগ্রহী ছিল না, যিনি পার্থিব ভোগবিলাসে বিমুখ, সেই বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ শায়েখ নূর কুতুব আলম মুসলমানদের সেই দুঃসময়ে এগিয়ে আসেন। তিনি যখন দেখেন যে গণেশ মুসলমানদের উপর, বিশেষ করে সুফি দরবেশদের উপর অত্যাচার করছেন এবং মুসলিম আমিরেরা হতবল এবং কোনো উদ্যোগ নিতে অপারগ, তখন তিনি বাধ্য হয়ে রাজনীতিতে হস্তক্ষেপ করেন। তিনি জৈনপুরের সুলতান ইব্রাহিম শাহকে বাংলা আক্রমণ করে দেশকে গণেশের অত্যাচার হতে রক্ষা করার জন্য আবেদন জানান। ইব্রাহিম শার্কির আক্রমণের মুখে গণেশ তার ছেলে যদুকে সিংহাসনে বসে নিজে সরে দাঁড়ান। অবশ্য ইতিপূর্বে শায়েখ নূর কুতুব আলম যদুকে মুসলমান করে নেন। দরবেশের অনুরোধে ইব্রাহিম শার্কি ফিরে যান, কিন্তু তিনি ফিরে গেলে গণেশ আবার যদুকে সরিয়ে সিংহাসন দখল করেন। সুফি সাধক নূর কুতুব আলম রাজনীতিক গণেশের চাতুরি বুঝতে পারলেন না। গণেশ সিংহাসনে বসে আবার অত্যাচার শুরু করেন। ইতিমধ্যে শায়েখ নূর কুতুব আলমও পরলোক গমন করেন। ধনুজ মর্দন দেব ও মহেন্দ্র দেবের দুটি মুদ্রা আবিষ্কৃত হয়েছে। ধনুজ মর্দন দেবের মুদ্রা 1339-1340 শকাব্দে, 1417 এবং 1418 খ্রিস্টাব্দ পাণ্ডুনগর, পান্ডুয়া, চাট্টিগ্রাম এবং সুবর্ণগ্রাম টাকশাল থেকে উৎকীর্ণ। মহেন্দ্র দেবের মুদ্রা 1340-1341 শকাব্দে, 1918 খ্রিস্টাব্দ পাণ্ডুনগর, চট্টগ্রাম থেকে উৎকীর্ণ। মহেন্দ্র দেবের 1341 শকাব্দের মুদ্রা খুব স্পষ্ট নয়। সে যাই হোক, আধুনিক ঐতিহাসিকরা মনে করেন যে রাজা গণেশ ধনুজ মর্দন দেব উপাধি নিয়ে সিংহাসনে বসেন এবং মুদ্রা জারি করেন। মহেন্দ্র দেবের পরিচিতি নিয়ে মতভেদ আছে। কেউ কেউ মহেন্দ্র দেবকে যদুর সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহ সঙ্গে, আবার কেউ কেউ যদুর ছোট ভাইয়ের সঙ্গে পরিচিতি দেন। অবশ্য ছোট ভাইয়ের কোনো নাম জানা যায় না। রাজা গণেশ ধনুজ মর্দন দেব উপাধি নিয়ে কম বেশি 2 বছর রাজত্ব করেন। 1418 খ্রিস্টাব্দে কোনো এক সময় তার মৃত্যু হয়। আবার গণেশ 1410 খ্রিস্টাব্দ থেকে বাংলার রাজনীতিতে নিয়ন্ত্রকের ভূমিকা পালন করেন। জালালউদ্দিন মোহাম্মদ শাহ গণেশের পুত্র যদু সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহ উপাধি নিয়ে সিংহাসনে বসেন। স্মরণ থাকতে পারে যে গণেশ নিজে তাকে সিংহাসনে বসেন, কিন্তু পরে তাকে পদচ্যুত করে নিজের সিংহাসন দখল করেন। কথিত আছে যে ইসলাম ধর্ম ত্যাগ করতে রাজি না হয় গণেশ যদুকে বন্দী করেন। প্রায়শ্চিত্ত করার পরেও যদু হিন্দু ধর্মে ফিরে যাননি। আরও কথিত আছে যে যদু বন্দী থাকা অবস্থায় অনুচরদের সাহায্যে গণেশকে হত্যা করেন। তবে এই সত্যতা কতটুকু জোর করে বলা যায় না। সত্য এই যে যদু মুসলমান হিসাবে মুসলমান নাম উপাধি নিয়ে সিংহাসনে বসেন।
জালালউদ্দিন মুহাম্মদ শাহ সুশাসক রূপে প্রতিষ্ঠা লাভ করেন। তিনি চট্টগ্রামে পান্ডুয়া থেকে রাজধানী গৌড়ে স্থানান্তর করেন। এতে তার রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় পাওয়া যায়। প্রায় এক যুগ ধরে পান্ডুয়া রাজনৈতিক কোন্দল ও হত্যার কেন্দ্রে পরিণত হয়। আমির আমাত্তরা ছিলই, সাধারণ জনগণ বিশেষ করে সৈন্যরা ও কোনো না কোনোভাবে রাজনৈতিক দলাদলিতে সম্পৃক্ত হয়ে পড়ে। কিন্তু জালালউদ্দিন দলাদলি ভেঙে দিয়ে নতুন পরিকল্পনায় দেশ শাসনের উদ্যোগ নেন। পান্ডুয়ায় তা সম্ভব হবে না মনে করে তিনি রাজধানী গৌড়ে সরিয়ে নেন। পরে তিনি জনগণের সমর্থন লাভের চেষ্টা করেন। তিনি উপলব্ধি করেন যে তার পিতার অত্যাচারে জর্জরিত জনগণ তার বংশের প্রতি বিরূপ। তাই তিনি জনগণের আস্থা ফিরিয়ে আনতে সচেষ্ট হন। তিনি তার পিতা কর্তৃক নির্বাচিত শায়েখ নূর কুতুব আলমের পুত্র শায়েখ জাহিদকে ফিরিয়ে আনেন। তিনি তার পিতা কর্তৃক ধ্বংস করা মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সংস্কার করেন। তিনি মুদ্রায় কালেমা উৎকীর্ণ করেন। কিছুদিন আগে থেকে মুদ্রায় কালেমা উৎকীর্ণ করা বন্ধ ছিল। তিনি মিশরের খলিফার নিকট থেকে সনদ লাভ করে তার রাজত্ব বৈধ করে নেন। এর প্রয়োজন ছিল, কারণ তিনি মূলত হিন্দু ছিলেন। ইসলাম গ্রহণ করলেও রাজধানীর মুসলমানরা তাকে হেউ চোখে দেখতেন বলে মনে হয়। শুধু তাই নয়, সুলতান জালালউদ্দিন মুহাম্মদ শাহ মুদ্রায় খলিফাতুল্লাহ বা আল্লাহ প্রতিনিধি বা খলিফা উপাধি গ্রহণ করেন। তিনি আমির উপাধিও গ্রহণ করেন এবং সুলতান ও খলিফাত উল্লাহ উপাধির সঙ্গে সঙ্গে ইসলাম ও মুসলমানদের সাহায্যকারী রূপে নিজেকে ঘোষণা করেন। তিনি সুলতান গিয়াসউদ্দিন আজম শাহকে অনুসরণ করে মক্কা মদিনা শরীফে মাদ্রাসা স্থাপন করেন। মাদ্রাসা ব্যয় নির্বাহ রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেন এবং মক্কা শরীফের লোকদের জন্য উপহার সামগ্রী পাঠান। উপরে আলোচনায় পরিষ্কার বোঝা যায় যে সুলতান জালালউদ্দিন মুহাম্মদ শাহ শুধু একজন সুশাসক ছিলেন না, তিনি একজন নিষ্ঠাবান মুসলমানও ছিলেন। স্বধর্মে নিষ্ঠাবান হলেও জালালউদ্দিন হিন্দুদের প্রতি উদার ছিলেন। তবে যে সকল ব্রাহ্মণ তার প্রায়শ্চিত্তের জন্য স্বর্ণনির্মিত গাভীর অংশ নেন, তিনি তাদের গোমাংস খেতে বাধ্য করেন। কোনো কোনো সূত্রে বলা হয় তিনি হিন্দুদের উপর অত্যাচার করেন এবং হিন্দুদের ইসলাম গ্রহণ করতে বাধ্য করেন। এই দুইটি বক্তব্য গ্রহণযোগ্য কিনা বলা যায় না, কারণ অন্যান্য সূত্রে দেখা যায় যে সুলতান জালালউদ্দিন হিন্দুদের উচ্চ রাজপদে নিযুক্ত করেন। তিনি জগদত্তের পুত্র রায় রাজ্যধরকে সেনাপতি নিযুক্ত করেন এবং সংস্কৃত পণ্ডিত কবি বৃহস্পতি মিশ্রকে সভা কবি নিযুক্ত করেন। এই বৃহস্পতি মিশ্রে বলেন যে সুলতান জালালউদ্দিন ব্রাহ্মণদের প্রচুর উপহার দিয়ে এবং পুরস্কৃত করে যুধিষ্ঠির রক্ষা পান। বৃহস্পতি মিশ্রকে সভা কবি নিযুক্ত করা বোঝা যায় জালালউদ্দিন শিক্ষা ও সংস্কৃতি আদর করতেন। তার উৎকীর্ণ একখানি শিলালিপিতে মসজিদ নির্মাণ এবং একখানিতে অন্য একটি মসজিদ ও মাদ্রাসা নির্মাণের কথা আছে। অতএব মক্কা মাদ্রাসা নির্মাণ, স্বদেশ মসজিদ ও মাদ্রাসা নির্মাণ এবং হিন্দু নিযুক্ত করায় প্রমাণ হয় যে তিনি একজন সংস্কৃতি ভাবাপন্ন উদার লোক ছিলেন। তার কবরের উপর নির্মিত 1,00,000 ভবন স্থাপত্য শিল্পের এক অপূর্ব নিদর্শন। জালালউদ্দিনের রাজ্য বিস্তার ও পররাষ্ট্রনীতি। একাধিক সূত্রে জালালউদ্দিনের যোগ্যতার সঙ্গে রাজ্য শাসনের কথা বলা হয়েছে। তার মুদ্রা বিশ্লেষণ করে দেখা যায় তিনি পূর্বে টাকশাল সহ দুইটি নতুন টাকশাল থেকে মুদ্রা জারি করেন। এই দুইটি টাকশাল হচ্ছে ফাতাহাবাদ এবং রতসপুর। এই দুটি স্থান সুলতান জালালউদ্দিন জয় করেন। ফাতাহাবাদ হলো ফরিদপুর, অর্থাৎ জালালউদ্দিন মুহাম্মদ শাহ ফরিদপুর এলাকা জয় করে এর নাম দেন ফাতেহাবাদ। রতসপুরকে দক্ষিণ বিহারের সোন নদীর তীরস্থ রোটাস বা রোট রোটা সাগরের সঙ্গে অভিন্ন মনে করা হয়। এতে ধারণা করা যায় যে সুলতান জালালউদ্দিন দক্ষিণ বিহারও জয় করেন। দক্ষিণ বিহার ছিল জৌনপুরের সুলতান ইব্রাহিম শর্কীর অধীনে। অতএব বাংলার সুলতান ইব্রাহিম শর্কীকে পরাজিত করেই রতসপুর জয় করেন। অতএব এ বিষয়ে দেশীয় সূত্রে বিস্তারিত বিবরণ পাওয়া যায় না। তবে চীনা সূত্র এবং দক্ষিণ ভারতে নিযুক্ত তুর্কি দূত আব্দুর রাজ্জাকের মতলাই সাদাইন নামক গ্রন্থের সমর্থন পাওয়া যায়। জালালউদ্দিন এক প্রকারের মুদ্রার পিঠে আরবিতে সুলতানের নাম এবং অন্য পিঠে লফনোদ্যত সিংহের ছবি অঙ্কিত রয়েছে, মানে লাফাচ্ছে এমন সিংহ। সমসাময়িক ত্রিপুরার মুদ্রায় এইরূপ ছবি থাকতো। তাই ধারণা করা যায় যে জালালউদ্দিন ত্রিপুরার কিছু অংশ জয় করে তার রাজ্যসীমা বৃদ্ধি করেন। প্রায় 7 বছর ধরে রাজনৈতিক গোলযোগ, রাজনৈতিক পট পরিবর্তন করে নতুন রাজবংশ প্রতিষ্ঠা করে জালালউদ্দিনের রাজ্য বিস্তার তার ব্যক্তিত্ব, রাজনৈতিক প্রজ্ঞা এবং সামরিক শক্তির পরিচয় বহন করে। পররাষ্ট্রনীতিতেও সুলতান জালালউদ্দিন অত্যন্ত সফলতার পরিচয় দেন। তিনি চীন সম্রাট তুর্কি সুলতান তৈমুর লংয়ের পুত্র শাহরুখ এবং মিশরের খলিফার নিকট দূত বিনিময় করেন। চীন সম্রাটের সঙ্গে দূত বিনিময় সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ শুরু করেন। শাহরুখের সঙ্গে দূত বিনিময় তার একটি নতুন কূটনৈতিক প্রচেষ্টা। এর সঙ্গে সুলতান ইব্রাহিম শার্কি ও জালালউদ্দিনের সম্পর্কে বিষয়টি সম্পৃক্ত। যতদূর জানা যায়, ইব্রাহিম শার্কি বাংলা আক্রমণ করায় জালালউদ্দিন শাহরুখের নিকট ইব্রাহিম শার্কির বিরুদ্ধে অভিযোগ করেন। শাহরুখ ইব্রাহিম শার্কিকে বাংলায় আগ্রাসন বন্ধের নির্দেশ দেন। আবার অন্যদিকে জালালউদ্দিন বিহার জয়ের প্রমাণ পাওয়া যাচ্ছে। সুতরাং ইব্রাহিম শার্কি সুলতান জালালউদ্দিনের সম্পর্ক বা বৈরিতা কোনো বিষয়েই খুব সুস্পষ্ট জানা যাচ্ছে না। রশদপুর টাকশাল থেকে মুদ্রা উৎকীর্ণ করায় অবশ্য বোঝা যায় যে জালালউদ্দিন কিছুটা সফলতা অর্জন করেন। মুসলমানদের পবিত্র নগরী মক্কায় মাদ্রাসা স্থাপনে মক্কার জনগণের জন্য উপহার পাঠিয়ে
অর্থ ব্যয় করে তিনি একদিকে যেমন পুণ্যের কাজ করেন, অন্যদিকে স্বদেশে মুসলমানদের সন্তুষ্ট করেন। আরব দেশেও তার ও তার দেশের মর্যাদা বৃদ্ধি পায়। মিশরের খলিফার নিকট দূত প্রেরণ করে খলিফার সনদ লাভ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মুদ্রায় তিনি খলিফাতুল্লাহ উপাধি গ্রহণ করে খলিফার সনদ বা স্বীকৃতি লাভ করে তিনি তার শাসন বৈধ করে নেন। হিন্দু ধর্মত্যাগী মুসলমান হওয়া জালালউদ্দিন মোহাম্মদ শাহের জন্য এই বৈধতার প্রয়োজন ছিল, এটাও তার দূরদর্শী কূটনৈতিক প্রজ্ঞার পরিচায়ক। পররাষ্ট্রনীতিতে জালালউদ্দিনের আরেকটি বিরাট সাফল্য আরাকানের বিতাড়িত রাজাকে সিংহাসন পুনরুদ্ধার করে দেওয়া। বিষয়টি বার্মার রাজার সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে আরাকানের রাজা মিন সোয়ামুম স্বরাজ্য ছেড়ে বাংলাদেশে আশ্রয় নেন। এই ঘটনার তারিখ 1406 খ্রিস্টাব্দে। সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ তখন বাংলা সুলতান। আজম শাহ রাজার প্রতি সহানুভূতিশীল থাকলেও তিনি স্বদেশের সমস্যা নিয়ে ব্যস্ত থাকায় আরাকানের রাজার সাহায্যে কিছু করতে পারলেন না। অন্যদিকে আরাকানেও বেশ কিছুদিন গোলযোগ চলে এবং শেষ পর্যন্ত অবস্থা শান্ত হয়ে আসে। বাংলার রাজধানীতে থাকাকালে আরাকানের রাজা কয়েকটি রাজনৈতিক হত্যাকাণ্ড এবং রাজবংশের পরিবর্তন দেখেন। তিনি বহিষ্কৃতের সঙ্গে যুদ্ধে বাংলা সেনাপতিকে যুদ্ধের কৌশলও শিক্ষা দেন বলে প্রকাশ। 24 বছর বাংলার রাজধানী থাকার পর তার সুদিন ফিরে আসে। সুলতান জালালউদ্দিন মোহাম্মদ সিংহাসনে অধিষ্ঠিত হলে সুলতান আরাকানের রাজাকে সিংহাসন পুনরুদ্ধার করে দিতে উদ্যোগ নেন। তিনি প্রথমে আরাকানের রাজার সঙ্গে ওয়ালি খান নামক এক সেনাপতির অধীনে বিরাট সৈন্যবাহিনী পাঠান। কিন্তু ওয়ালি খান আরাকানে গিয়ে আরাকানের এক দলনেতার সঙ্গে যোগ দিয়ে আরাকানে এক সরকার প্রতিষ্ঠা করেন এবং রাজা মিন সায়মুমকে বন্দী করেন। রাজা কোনো ক্রমে পালিয়ে বাংলায় চলে আসেন। সুলতান জালালউদ্দিন ওয়ালি খানের বিশ্বাসঘাতকতায় অত্যন্ত রাগান্বিত হন এবং তাকে শাস্তি দিয়ে মিন সোয়াইমকে আরাকানের সিংহাসনে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য অন্য দুইজন সেনাপতিকে পাঠান। এবার বাংলা সৈন্যরা সফল হয়। ওয়ালি খানকে শাস্তি দেওয়া হয় এবং আরাকানের রাজা তার সিংহাসন ফিরে পায়। এরপর আরাকানের সঙ্গে বাংলার বন্ধুত্ব স্থাপন হয়। কেউ কেউ বলেন আরাকানের রাজা বাংলার সামন্তে পরিণত হয়। সেটাই হোক। এরপর থেকে আরাকানের মুদ্রায় দীর্ঘদিন আরাকানের রাজা তাদের নামের সঙ্গে একটি মুসলামি নাম উৎকীর্ণ করে। নামগুলো আরবি অক্ষরে থেকে আরাকানের মুসলিম প্রভাব বৃদ্ধি পায়। আরবি অক্ষরে উৎকীর্ণ হতো, তখন আরাকানের মুদ্রায় বাংলা সুলতানের নাম উৎকীর্ণ হয়নি। তখন থেকে আরাকানের মুসলিম প্রভাব বৃদ্ধি পায় এবং জালালউদ্দিন মোহাম্মদ শাহের রাজনৈতিক প্রজ্ঞার ফল। এই লোকটা 1433 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। নিঃসন্দেহে তিনি একজন ব্যক্তিত্ব সম্পন্ন লোক, রাজনীতিক, সুশাসক এবং উন্নত চরিত্রের লোক ছিলেন। শামসুদ্দিন আহমদ শাহ। জালালউদ্দিনের মৃত্যুর পর তার পুত্র শামসুদ্দিন আহমদ শাহ উপাধি নিয়ে সিংহাসনে বসেন। তার সম্পর্কে পরস্পর বিরোধী মন্তব্য পাওয়া যায়। কেউ বলেন তিনি তার পিতার মতো উদার ও ন্যায়পরায়ণ ছিলেন, আবার কারো কারো মধ্যে তিনি অত্যাচারী রক্তপিপাসু ছিলেন। অন্য সূত্রে বলা হয় শামসুদ্দিন আহমদ 14 বছর বয়সে সিংহাসনে বসেন। এটা সত্য হওয়ার সম্ভাবনা, কারণ জালালউদ্দিন যদিও সিংহাসনে বসার সময় তার বয়স ছিল 12 বছর, তার পুত্র সিংহাসনে বসার সময় 14 বছরের বেশি হওয়ার কথা নয়। তাহলে এই অল্প বয়স্ক ছেলের পক্ষে ন্যায়পরায়ণ বা অত্যাচারী কোনোটাই হওয়া সম্ভব না। শামসুদ্দিন আহমদ শাহ স্বাভাবিক মৃত্যুবরণ করেন। কথিত আছে যে তাকে তার অত্যাচার অতিষ্ঠ হয়ে তার দুই কেদশী সাদি খান ও নাসির খান ষড়যন্ত্র করে তাকে হত্যা করেন। মনে হয় তার অল্প বয়সে সুযোগ নিয়ে কৃতদাসীরা ক্ষমতালিপ্ত হয়ে এই হত্যাকাণ্ড ঘটায়। পরে উভয় কৃতদাসের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। এই সুযোগে নাসির খান সাদি খানকে হত্যা করে সিংহাসনে বসে। কিন্তু আমাত্তেরা হুম কিন্তু আমাত্তেরা কৃষ্ণ দাসের কর্তৃত্ব মানতে অস্বীকার করে। ফলে তারা ইলিয়াস শাহের একজন বংশধর নাসিরউদ্দিনকে সিংহাসনে বসান। তিনি নাসিরউদ্দিন মাহমুদ শাহ উপাধি নিয়ে সিংহাসনে বসেন। শামসুদ্দিন আহমদ শাহ 3 বছর কাল রাজত্ব করেন। পরবর্তী ইলিয়াস শাহী বংশ। সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহ ইলিয়াস শাহের বংশধর ছিলেন, অর্থাৎ তিনি সিংহাসনে বসে রাজা গণেশ কর্তৃক উৎখাতকৃত ইলিয়াস শাহী বংশ পুনঃপ্রতিষ্ঠা করেন। তাই এই বংশের সুলতানদের পরবর্তী ইলিয়াস শাহী বংশ বলা হয়। কেউ কেউ বলেন যে এই বংশকে মাহমুদ শাহী বংশ বলা উচিত। মাহমুদ শাহী বংশ বলা সঙ্গত নয়, কারণ মাহমুদ শাহী এই বংশকে পুনঃপ্রতিষ্ঠা করেন। কথিত আছে যে ইলিয়াস শাহী বংশ উৎখাত হওয়ার পর মাহমুদ শাহ লোকচক্ষুর অন্তরালে চলে যান এবং কৃষি কাজে লিপ্ত হন। তিনি রাজনীতিতে লিপ্ত ছিলেন না এবং রাজনৈতিক উচ্চাভিলাষ ছিল না। আমির আমাত্তারা তাকে ডেকে এনে সিংহাসনে বসেন, অর্থাৎ তিনি আমির আমাতুদ্দিন মনোনীত সুলতান। একটি সুফল পাওয়া যায়। মাহমুদ শাহের রাজত্বকালে কোনো দলাদলি বা কোন্দলের সংবাদ পাওয়া যায় না, বরং প্রাপ্ত তথ্যে মাহমুদ শাহের সময়ে নিরবিচ্ছিন্ন শান্তির আভাস পাওয়া যায়। মাহমুদ শাহী শিলালিপি এবং মুদ্রায় তার রাজত্বকালের একমাত্র সমসাময়িক ও প্রামাণ্য সূত্র। এই পর্যন্ত তার 18খানি শিলালিপি আবিষ্কৃত হয়েছে। শিলালিপিগুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চল এবং বিহারের ভগলপুর থেকে প্রাপ্ত। মাহমুদ শাহের আগে পূর্বে সিলেট ও চট্টগ্রামে, পশ্চিমে বীরভূম এবং উত্তরে দিনাজপুর রংপুর পর্যন্ত মুসলিম শাসন বিস্তৃত হয়। ভগলপুর বোধহয় মাহমুদ শাহের সময় অধিকৃত হয়। মিথিলা এবং ওড়িশায় রাজার সঙ্গে মাহমুদ শাহের যুদ্ধ হয় বলে কিছু কিছু প্রমাণ পাওয়া যায়। তবে এই যুদ্ধের কারণ বোধহয় সীমান্ত সংঘর্ষ, কিন্তু তার সময় দক্ষিণবঙ্গে রাজ্য বিস্তৃত হয়। ইতিপূর্বে খুলনা বাগেরহাট এলাকায় মুসলমানদের কর্তৃত্ব ছিল না, কিন্তু এই বাগেরহাটে প্রাপ্ত শিলালিপিতে জানা যায় যে খানজাহান মাহমুদ শাহের সময়ে এই অঞ্চল জয় করেন। তিনি মসজিদ নির্মাণ করেন এবং এক বিরাট দিঘি খনন করেন। তার সমাধিও এখনও বর্তমান। মাহমুদ শাহের রাজত্বকালে শান্তি বিরাজ করায় তিনি ইমারতাদি নির্মাণ করে রাজধানী এবং অন্যান্য এলাকায় সৌন্দর্য বর্ধনের চেষ্টা করেন। স্থাপত্য শিল্পে তার বিশেষ
অবদান রয়েছে। গৌড়ে তিনি একটি দুর্গ এবং একটি প্রাসাদ নির্মাণ করেন। তার শিলালিপিতে অনেকগুলো মসজিদ এবং পুল নির্মাণের কথা আছে। তার নির্মিত গৌড় দুর্গের কোতোয়ালি দরজা, প্রধান দরজা বা সিংহদ্বার, দুর্গা প্রাচীরের কিছু অংশ এবং ৫ খিলান বিশিষ্ট একটি পুল এখনও দৃষ্ট হয়। বাগেরহাট খানজাহান কর্তৃক নির্মিত বৃহদাকার মসজিদখানি ৬০ গম্বুজ মসজিদ। হুম মসজিদ খানি ৬০ গম্বুজ, প্রকৃতপক্ষে ৭৭ গম্বুজ রয়েছে। স্থাপত্য শিল্পে এক অপূর্ব নিদর্শন। এই মসজিদের অনুকরণে সেই অঞ্চলে নির্মিত আরও বেশ কয়েকটি মসজিদের সন্ধান পাওয়া যায়। এইগুলো এক একটি আলাদা স্টাইল বা রীতির তৈরি এবং এই স্টাইলকে খান জাহান স্টাইল বলা হয়। সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহ মুদ্রা এবং শিলালিপিতে খলিফা উপাধি গ্রহণ করে। তিনি উপাধি নেন খলিফাতুল্লাহ বিল হুজ্জতি ওয়াল বুরহান। ইতিপূর্বে সিকান্দার শাহ এবং আজম শাহ খলিফা উপাধি নেন এবং জালালউদ্দিন মোহাম্মদ শাহ খলিফাতুল্লাহ উপাধি নেন। খলিফাতুল্লাহ বিল হুজ্জাতি ওয়াল বুরহান অর্থ প্রামাণ্য সাক্ষ্যমত খলিফা। এই উপাধি নিয়ে মাহমুদ শাহ যেন বোঝাতে চেয়েছেন, হিন্দু গণেশের ছেলে জালালউদ্দিন যদি খলিফাতুল্লাহ হন, তাহলে মুসলমানের ছেলে হয়ে প্রমাণ সাক্ষ্যমত খলিফা ও তার খলিফাতুল্লাহ শুধু কথার কথা নয়। পরাশরীতে মাহমুদ শাহ পূর্ববর্তী সুলতানের অনুসরণ করে চিমনটের সাথে দূত ও উপাধি বিনিময় করেন। সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহ একজন শাসক ছিলেন। তিনি উদার ও পয়ারক্ষক নরপতি ছিলেন। যতদূর জানায় শান্তি বিরাজ করে ২৪ বছর রাজত্ব করে ৫৯ খ্রিস্টাব্দে পরলোক গমন করে। রুকনউদ্দিন বারবাক মাহমুদ শাহের মৃত্যুর পর তার পুত্র উপাধি নিয়ে সিংহাসনে বসেন। বারবাক শাহ যেমন যুদ্ধে সফল ছিলেন, তেমনি শান্তির কাজে অগ্রণী ভূমিকা করেন। এ কারণে তিনি ইতিহাসে খ্যাত হয়েছেন। রিসালাতুশ শুহাদা নামে এক ফার্সি জীবনী গ্রন্থে রুকনউদ্দিন বারবাক শাহ যুদ্ধের বিগ্রহের বিবরণ পাওয়া যায়। পুস্তকখানি ১৬৩৩ খ্রিস্টাব্দে পীর মোহাম্মদ সাত্তারি লিখেন, কিন্তু বিষয়বস্তু শাহ ইসমাইল গাজী নামক এক দরবেশের মাহাত্ম্য বর্ণনা। শাহ ইসমাইল গাজী আরবের কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন এবং জিহাদ করার উদ্দেশ্য নিয়ে বাংলায় আসেন। সুলতান রুকনউদ্দিন বারবাক শাহ তখন বাংলার সুলতান। তিনি রাজধানীকে বন্যার হাত থেকে রক্ষা করার জন্য চুটিয়া পুটিয়া নামক জলায় বাদ দেওয়ার সমস্যার সম্মুখীন হন। দেশের প্রকৌশলীরা ওই কাজে ব্যর্থ হয়ে সুলতান শাহ ইসমাইল গাজী শাহজাদা সমাধা করেন। প্রকৌশলীরা বাঁধ দিতে চেয়েছিলেন এবং সুলতান রাজধানীর সকল লোককে বাঁধে মাটি ফেলার নির্দেশ দেন। সুলতান নিজেও মাটি ফেলার কাজে অংশ নেবেন বলেন, কিন্তু ইসমাইল গাজী বাঁধের পরিবর্তে একটি পুল নির্মাণের পরামর্শ দেন। পুল নির্মাণ করলে পানি নিষ্কাশন হয়ে যায় এবং জলার পানিও সরে যায়। রাজধানীও বন্যার পানি থেকে রক্ষা পায়। এতে শাহ ইসমাইলের প্রতি সুলতানের ভক্তি বৃদ্ধি পায়। ওই সময়ে হুগলি জেলার মান্দারণের রাজা গজপতি সুলতানের বিরুদ্ধে বিদ্রোহ করেন। সুলতানের সৈন্যরা বিদ্রোহ দমনে ব্যর্থ হলে সুলতান শাহ ইসমাইলের নেতৃত্বে সৈন্য পাঠান। শাহ ইসমাইল গজপতিকে পরাজিত ও হত্যা করতে সক্ষম হন। পরে সুলতান শাহ ইসমাইলকে কামরূপের রাজা কামেশ্বরের বিরুদ্ধে পাঠান। সন্তোষের যুদ্ধে শাহ ইসমাইল গাজী সম্পূর্ণভাবে পরাজিত হন এবং মাত্র ১২ জন সৈন্য বাদে আর সকলেই প্রাণ হারায়। কিন্তু রিসালাতুশ শুহাদায় বলা হয়েছে যে পরাজয় সত্ত্বেও শাহ ইসমাইলের অতিলৌকিক শক্তিতে মুসলমানরা জয়লাভ করে, কিন্তু শাহ ইসমাইল গাজীর শোচনীয় মৃত্যু হয়। কথিত আছে যে ঘোড়াঘাটের সময় সামন্ত ভাসন্দী রায় বারবাক শাহকে জানায় যে শাহ ইসমাইল গাজী কামরূপের রাজার সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে স্বাধীন রাজ্য স্থাপনের পরিকল্পনা করেছেন। সুলতান সঙ্গে সঙ্গে ইসমাইল গাজীকে মৃত্যুদণ্ড দেন এবং তাকে হত্যা করা হয়। শাহ ইসমাইল গাজীর দেহ মান্দারণে এবং মাথা রংপুরের খোটাদুয়ারে সমাধিস্থ করা হয়। তবে শাহ ইসমাইল গাজীর মৃত্যু সম্পর্কে বিতর্ক রয়েছে। এই সূত্রে বলা হয়েছে যে শাহ ইসমাইল গাজী বারবাক শাহের আদেশে ১৪৭৪ খ্রিস্টাব্দে মৃত্যুদণ্ড পান। আর একটি সূত্রে দেখা যায় যে সুলতান শামসুদ্দিন মুজাফফর হাবশির রাজত্বকালে ১৪৯০-১৪৯৩ খ্রিস্টাব্দে ইসমাইল গাজীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সে যাই হোক, উপরোক্ত আলোচনায় দেখা যায় যে ইসমাইল গাজীর নেতৃত্বে বারবাক শাহের মান্দারণে বিদ্রোহ দমন করেন। তিনি কামরূপে বিশেষ সুবিধা করতে না পারলে মোটামুটিভাবে সীমান্তে স্থিরতা বিরাজ করে। বারবাক শাহ তীব্রতা জয় করেন এবং কেদার রায় নামক এক ব্যক্তিকে সেখানে সীমান্তরক্ষী ও রাজস্ব সংগ্রাহক নিযুক্ত করেন। দক্ষিণবঙ্গে সমুদ্র তীরের বাকেরগঞ্জ এলাকা তখনও মুসলিম অধিকারের বাইরে ছিল। বারবাক শাহ ওই এলাকাটি জয় করেন। আচ্ছা, অতএব বারবাক শাহ দক্ষিণে উড়িষ্যা, উত্তর পূর্বে কামরূপ, দক্ষিণে বাকেরগঞ্জ এবং পশ্চিমে তিরহুতের সঙ্গে যুদ্ধে লিপ্ত হন এবং কৃতিত্বের পরিচয় দেন। সুলতান রুকনউদ্দিন বারবাক শাহ যে শুধু যুদ্ধে সফলতা দেখান তাই নয়, রাজ্য শাসনেও তিনি দক্ষতার পরিচয় দেন। তিনি ছিলেন উদার এবং হিন্দুদের উচ্চ রাজপথে নিয়োগ দান করেন। বিদ্বান ও কবিদের পৃষ্ঠপোষক রূপেও তিনি যথেষ্ট খ্যাতি অর্জন করেন। তিনি নিজেও বিদ্বান ছিলেন। তিনি হিন্দু মুসলিম কবি ও সাহিত্যিকদের পৃষ্ঠপোষকতা পুরস্কৃত করতেন এবং তাদের মুক্ত হস্তে দান করতেন। তার সময়ে ইব্রাহিম কাওয়াম ফারুকি ফারাহাঙ্গে ইব্রাহিমি বা শরফনামা নামে একখানি অভিধান ফার্সি ভাষায় রচনা করেন। তিনি বারবাক শাহের ভূয়সী প্রশংসা করেন। বারবাক শাহের সহকবি ছিলেন আমির জৈন উদ্দিন হারবি। তার সময়ে আমির শাহাদুদ্দিন হাকিম কিরমানি একখানি ফার্সি অভিধান রচনা করেন। তাছাড়া মনসুর সিরাজি, মালিক ইউসুফ, সৈয়দ জালাল, সৈয়দ মোহাম্মদ রুকন, সৈয়দ হাসান এবং সৈয়দ ওয়াহিদি নামক
ফার্সি কবি ও পাণ্ডিত ব্যক্তিরা সুলতানের সভা অলঙ্কৃত করতেন। শায়েখ ওয়াহিদি ইব্রাহিম কাওয়াম ফারুকের শিক্ষক ছিলেন। তিনি হাবল মাতিন নামক একখানি পুস্তক রচনা করেন। বিষয়বস্তু সুফি তত্ত্ব বলে মনে করা হয়। বারবাক শাহ বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষণ করেন। শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচয়িতা মালাধর বসুকে তিনি গুণরাজ খান উপাধি দেন এবং কবির পুত্রকে সত্যরাজ খান উপাধি দেন। তিনি অনেক হিন্দুকে উচ্চ রাজপদে নিযুক্ত করেন। অনন্ত সেন ছিলেন বারবাক শাহের ব্যক্তিগত চিকিৎসক। অনন্ত সেন, হ্যাঁ, এতে বোঝা যায় বারবাক শাহ ধর্ম বিষয়ে উদার ছিলেন এবং হিন্দু মুসলিম সকল যোগ্য ব্যক্তিদের সমাদর করতেন। বারবাক শাহের আর এক কীর্তি ৮,০০০ হাবশি আমদানি করে তাদের সৈন্য এবং অন্যান্য বিভাগে নিয়োগ দান। হাবশি আমদানি করার কারণ বোঝা যায় না, তবে অনুমান করা যায় পূর্ববর্তী ইলিয়াস শাহ শাহী আমলে হিন্দুরা উচ্চ পদ পেয়ে শেষে বিশ্বাসঘাতক হয়ে যায়, সেজন্য বারবাক শাহ হয়তো বিদেশি হাবশি আমদানি করে তার ও তার বংশের প্রতি অনুগত রূপে সৈন্যবাহিনী পুনর্গঠনের আশা করেন। তা না হলে বাংলাদেশের মুসলমান এবং হিন্দু উপযুক্ত লোকের অভাব ছিল না। কিন্তু দুর্ভাগ্যবশত হাবশিরা পরে ক্ষমতা লিপ্সু হয়ে শাসন ক্ষমতা দখল করে। পরবর্তী ইলিয়াস শাহী বংশের পরে বাংলাদেশে কয়েক বৎসর হাবশিরা রাজত্ব করে, সেই কাহিনী পরে বলা হচ্ছে। যাই হোক, বিদ্বান বিদ্যুৎসাহী উদার এবং প্রজা হিতৈষী সুলতান বারবাক শাহ 15 বছর পর যশ ও খ্যাতির সঙ্গে রাজত্ব 174 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহ বারবাক শাহের মৃত্যুর পর তার পুত্র সালসুদ্দিন ইউসুফ শাহ উপাধি নিয়ে সিংহাসনে বসেন। ইউসুফ শাহের অনেক মুদ্রা এবং 10 খানির মতো শিলালিপি আবিষ্কৃত হয়েছে। তাতে দেখা যায় তিনি একজন জ্ঞানী ও লোক ছিলেন। তার পিতামহের রাজ্যসীমা অক্ষুণ্ণ রাখেন। তিনি তার পিতামতের মতো খলিফাতুল্লাহ বিল হুজ্জাতি ওয়াল বুরহান উপাধি গ্রহণ করেন এবং সুলতানুস সালাতিন উপাধি হলেন। কিন্তু দুর্ভাগ্যবশত সমসাময়িক কোনো ইতিহাস না থাকায় তার সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না। পরবর্তী ইতিহাসেও তেমন কোনো তথ্য পাওয়া যায় না। তিনি বিদ্বান, ধার্মিক এবং প্রজাহিতৈষী নরপতি ছিলেন এবং ভালো কাজের আদেশ দিতেন এবং মন্দ কাজ নিষেধ করতেন। মদ্যপান এবং অসৌজন্যমূলক কাজও তিনি নিষেধ করতেন। তিনি আলেম ও বিচারকদের মাঝে মাঝে ডেকে পাঠাতেন এবং তাদের আদেশ দিতেন যেন বিচার কাজে পক্ষপাতিত্ব না করেন। তিনি বিদ্বান ছিলেন এবং নিজে বিচার কাজ সমাধা করতেন। বিশেষ করে সেই সকল বিচার কাজ বিচারকেরা করতে পারতেন না, ইউসুফ শাহ সেগুলো বিচার করতেন। কেউ কেউ বলেন তার সময় জৈনুদ্দিন রাসুল বিজয়ী কাব্য রচনা করেন এবং সুলতান তার পৃষ্ঠপোষক ছিলেন, কিন্তু এই বিষয়ে সঠিক কিছু বলা যায় না। তিনি 7 বছর রাজত্ব করে 1481 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। সুলতান জালালউদ্দিন ফাতেহ শাহ ইউসুফ শাহের মৃত্যুর পরে আমাতেরা সিকান্দার নামক একজন রাজপুত্রকে সিংহাসনে বসায়, কিন্তু শীঘ্রই তাকে গদিচ্যুত করে ফাতেহ শাহ নামক আরেকজন রাজপুত্রকে সিংহাসনে বসায়। আগে সিকান্দার পরে ফাতেহ শাহের পরিচিতি এবং ইউসুফ শাহের সঙ্গে এদের সম্পর্ক নিয়ে কিছু বিভ্রান্তি ছিল, কিন্তু মুদ্রা এবং শিলালিপির সাহায্যে এখন নিশ্চিতভাবে বলা যায় আম, সিকান্দার এবং ফাতেহ শাহ উভয় সুলতান নাসির উদ্দিন মাহমুদ শাহের ছেলে ছিলেন এবং তারা রুকনুদ্দিন বারবাক শাহের ভাই এবং শামসুদ্দিন ইউসুফ শাহের চাচা ছিলেন। সিংহাসনে বসিয়ে যুবরাজ সিকান্দারকে পদচ্যুত করার কারণস্বরূপ বলা হয় যে সিকান্দার বিকৃত মস্তিষ্ক ও উন্মাদ ছিলেন। সিংহাসনে বসাবার পরে আমাত্রা বুঝতে পারেন যে রাজা হওয়ার মতো গুণ সিকান্দার ছিল না, কিন্তু এগুলো বিশ্বাসযোগ্য কথা নয়। আমির আমাত্র সিংহাসনে বসাবার আগে সিকান্দারের পাগল হওয়া বা গুণ না থাকার কথা জানতো না, সিংহাসনে বসবার পর জানতে পারেন তা কেমন কথা। তাই আমাদের মনে হয় রাজনৈতিক চক্রান্ত এবং ষড়যন্ত্রের ফলেই এরূপ ঘটনা ঘটে, অর্থাৎ ফাতেহ শাহের চক্রান্তের ফলে, এমনকি সশস্ত্র হস্তক্ষেপের ফলেই আমির আমাত্রা মত পরিবর্তন করে সিকান্দারকে উন্মাদ ঘোষণা করতে বাধ্য হয়। সিকান্দারের রাজত্ব কাল নিয়ে মতভেদ আছে। কেউ কেউ বলেন তিনি যেদিন সিংহাসনে বসেন সেদিনই পদচ্যুত হন, আবার কেউ কেউ বলেন আমাত্রা খোঁজ খবর নিয়ে দেখেন তিনি সিংহাসনে বসার উপযুক্ত নন, তখন তারা তাকে কি করে পদচ্যুত করেন। সিকান্দর শাহের মুদ্রা আবিষ্কৃত হয়েছে, তার রাজকীয় নাম নূর উদ্দিন সিকান্দার শাহ। মুদ্রা জারি করায় মনে হয় তিনি অন্তত কয়েকদিন রাজত্ব করার সুযোগ পান। ফাতেহ শাহ সুলতান জালালউদ্দিন ফাতেহ শাহ উপাধি নিয়ে সিংহাসনে বসেন। তার বেশ কিছু মুদ্রা এবং 10 খানি শিলালিপি এ যাবৎ আবিষ্কৃত হয়েছে। এতে মনে হয় তিনি তার পিতা ও তার ভাইপোর নিকট থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া সমগ্র রাজ্য অক্ষুণ্ণ রাখেন এবং এই রাজ্যের বিস্তৃতি ছিল বিশাল। তার একখানি শিলালিপিতে মীর বহর বা অ্যাডমিরাল খেতাবধারী একজন অফিসারের নাম পাওয়া যায়। শিলালিপিতে ঢাকার ধামরাই থেকে প্রাপ্ত। এতে মনে হয় তিনি নৌবাহিনী গঠন করেন এবং নৌবাহিনীর সদর দপ্তর ঢাকায় ছিল। তিনি তার বংশের পূর্ববর্তী সুলতানদের মতো খলিফাতুল্লাহ বিল হুজ্জাতি ওয়াল বুরহান উপাধি গ্রহণ করেন। শিলালিপিতে তার অন্যান্য উপাধি ছিল সুলতানুস সালাতিন, রাজধীরাজ বা সম্রাট, জলস্থলের সাহসী যোদ্ধা, বৈত কোরআনের রহস্য উদাহরণকারী এবং ধর্মীয় শারীরিক বিদ্যায় চিকিৎসাবিদ্যা পারদর্শী। এই উপাধিগুলো দেখে মনে হয় রাজনীতি এবং যুদ্ধবিদ্যা ছাড়াও শাহ ফতে শাহ ধর্মীয় স্বাস্থ্য এবং চিকিৎসা শাস্ত্রে জ্ঞানী ছিলেন। মোগল আমলের ইতিহাসে শাহ ফতে শাহের প্রশংসা করা হয় যে তিনি ছিলেন বিদ্বান, বুদ্ধিমান, অভিজ্ঞ শাসনকর্তা ছিলেন এবং প্রজাদের মঙ্গলের কথা চিন্তা করে শাসন পরিচালনা করতেন। ফতে শাহ একজন গুণী লোক হলেও বেশি দিন রাজত্ব করতে পারেননি। তিনি প্রাসাদরক্ষীদের হাতে নিহত হন। তিনি ষড়যন্ত্রের মাধ্যমে নিজের ভাইকে সরিয়ে সিংহাসনে বসেন, কিন্তু বারবাক শাহের আশ্রয়ে পুষ্ট হাবশিরা বোধ হয় তার বিরুদ্ধে ছিল। সিংহাসন লাভের পর ফতেহ শাহ নিশ্চয় হাবশিদের সমর্থন লাভের চেষ্টা করেন, কিন্তু তার প্রচেষ্টা ব্যর্থ হয়। বারবাক শাহ এবং ইউসুফ শাহের পৃষ্ঠপোষকতায় হাবশিরা দাম্ভিক এবং শক্তিশালী হয়ে ওঠে এবং তাদের হঠকারিতায় নাগরিকরা অতিষ্ঠ হয়ে ওঠে। হাসি শাহ উচ্ছৃঙ্খল ও হাবশিদের কঠোর হস্তে দমনের চেষ্টা করেন। তখন এইরূপ এক প্রথা চালু ছিল যে প্রত্যেক রাতে 5,000 পাইক প্রসাদ পাহারায় নিযুক্ত থাকত। সকালে সুলতান তাদের অভিবাদন গ্রহণ করলে তারা বিদায় নিত।
এবং অন্য একদল আসতো। ফতেহ শাহ উচ্ছৃঙ্খল হাবশিদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে এই পাশারক্ষীরা খেপে যায়। বারবাক শাহজাদা নামক একজন নেতৃত্বে তারা ফতেহ শাহকে হত্যা করে। বারবাক শাহজাদা নিজেই সিংহাসনে বসেন। ফতেহ শাহ ৭ বছর রাজত্ব করেন এবং ৮৭ খ্রিস্টাব্দে নিহত হন। হত্যার সঙ্গে সঙ্গে পরবর্তী ইলিয়াস শাহী বংশের পতন হয়। ইলিয়াস শাহী বংশ রাজা গণেশের চক্রান্তে উৎখাত হলেও গণেশের বংশের পতনের পর ইলিয়াস শাহের একজন বংশধর প্রত্যুপরবর্তী আত্মীয়-স্বজনের বংশধর কেউ আবার সিংহাসন লাভ করেন। এতেই বাংলায় ইলিয়াস শাহী সুলতানদের জনপ্রিয়তার প্রমাণ পাওয়া যায়। পরবর্তী ইলিয়াস শাহী সুলতানেরাও অত্যন্ত দক্ষতার পরিচয় দেন এবং পূর্ববর্তীদের মতো উদারতা, শাসন দক্ষতা এবং উত্তম চরিত্রের পরিচয় দেন। শিল্প সাহিত্য, সংস্কৃতি এবং স্থাপত্যশীলে তারা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। যুদ্ধ এবং শান্তিপূর্ণ কাজে বিদ্যা ও সাহিত্যের পৃষ্ঠপোষক সুলতান রুকনউদ্দিন বারবাক শাহ বাংলায় যে কোনো শাসকের সঙ্গে তুলনীয় হতে পারে। বাংলার সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ইতিহাসে পূর্ববর্তী ইলিয়াস শাহীদের মতো পরবর্তী ইলিয়াস শাহী সুলতানদের নামও স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বারবাক শাহজাদা সুলতান জালালউদ্দিন ফাতেহ শাহকে হত্যা করে সুলতান গিয়াসউদ্দিন বারবাক শাহ উপাধি গ্রহণ করে সিংহাসনে বসেন। কিন্তু সঙ্গে সঙ্গে হাবশি আমাত্যদের মধ্যেই রেষারেষি শুরু হয়ে যায়। মালিক আন্দিল নামক এক হাবশি তখন সেনাপতি ছিলেন এবং সীমান্তে অবস্থান করছিলেন। তিনি সংবাদ পেয়ে রাজধানীতে ছুটে আসেন এবং এক রাতে সুলতান গিয়াসউদ্দিন বারবাককে হত্যা করেন। তিনি ঘোষণা দেন যে তিনি পরলোকিত সুলতানকে হত্যার প্রতিশোধ নেওয়ার জন্যই বারবাককে হত্যা করেন। তিনি ফতেহ শাহের অল্প বয়স্ক পুত্রকে সিংহাসনে বসাবার পরিকল্পনা করেন, কিন্তু ফতেহ শাহের রানী এতে রাজি হলেন না, বরং ফতেহ শাহের হত্যার প্রতিশোধ গ্রহণকারীকে সিংহাসনে বসার অনুরোধ জানান। অতএব মালিক আন্দিল সুলতান সাইফুদ্দিন ফিরোজ শাহ উপাধি নিয়ে সিংহাসনে বসেন। সুলতান গিয়াসউদ্দিন বারবাক শাহ মাত্র 893 হিজরি বা 1487-88 খ্রিস্টাব্দে উৎকীর্ণ মুদ্রা পাওয়া যায়। তিনি কয়েক মাস রাজত্ব করার সুযোগ পান বলে মনে হয়। সুলতান সাইফুদ্দিন ফিরোজ শাহ হুম হাবশিদের মধ্যে সর্বাপেক্ষা যোগ্য লোক ছিলেন। তিনি উদার ও ন্যায়পরায়ণ ছিলেন। তার দানশীলতা সম্পর্কে কাহিনী প্রচলিত আছে। তিনি এত বেশি দান করতেন যে লোকে অবাক হয়ে যেত এবং তার কর্মকর্তা কর্মচারীরা বলাবলি করতে যে এই হাবশি বিনা পরিশ্রমে যে অর্থের মালিক হয়েছে তার মূল্য তিনি বুঝতে পারছেন না। তিনি একদিনে গরিবদের মধ্যে 1 লাখ টাকা দান করেন। তিনি মসজিদ মিনার এবং গৌড়ে জলাশয় তৈরি করেন। তার নির্মিত মিনারটি ফিরুজা মিনার নামে পরিচিত। মাত্র 3 বছর রাজত্ব করে তিনিই মৃত্যুবরণ করেন। কেউ কেউ বলেন তার স্বাভাবিক মৃত্যু হয়েছে, আবার কারো কারো মতে পাইকরা তাকে হত্যা করে। শেষোক্ত মত গ্রহণযোগ্য বলে বর্তমানে ঐতিহাসিকরা মনে করেন। সাইফুদ্দিন ফিরোজ শাহের মৃত্যুর পরে তার পুত্র কুতুবুদ্দিন মাহমুদ শাহ উপাধি নিয়ে সিংহাসনে বসেন। দীর্ঘদিন ধরে ঐতিহাসিকদের মধ্যে কুতুবুদ্দিন মাহমুদ শাহের প্রকৃত নামে পরিচিত বিভ্রান্তি ছিল। বলা হতো যে তার নাম নাসিরউদ্দিন মাহমুদ শাহ। পরবর্তী ইলিয়াস শাহী বংশে একজন নাসিরউদ্দিন মাহমুদ শাহ থাকা এই সুলতানকে দ্বিতীয় নাসিরউদ্দিন বলা হতো। তিনি কি সাইফুদ্দিন ফিরোজ শাহের পুত্র ছিলেন নাকি জালালউদ্দিনের পুত্র ছিলেন সেই বিষয়ে মতভেদ ছিল। বর্তমানে তার মধ্যে আবিষ্কৃত হয় বিতর্কের অবসান ঘটেছে, নিশ্চিতভাবে সেটা জানা যাচ্ছে। তার নাম কুতুবুদ্দিন মাহমুদ শাহ এবং তিনি সাইফুদ্দিন ফিরোজ শাহের পুত্র। আচ্ছা, কুতুবুদ্দিন মাহমুদ শাহের সময় হাবাস খান নামক একজন হাবশি গোলাম প্রশাসনিক অর্থনৈতিক ক্ষেত্রে সর্বেসর্বা হয়ে ওঠেন। তার প্রভাব এত ব্যাপক হয়ে ওঠে যে সুলতানের কোনো ক্ষমতাই ছিল না। অর্থাৎ সুলতান হাবস খানের কিরণকে পরিণত হাবস খানের কিরণকে পরিণত হন। অন্যান্য হাবশিরা এতে ঈর্ষান্বিত হয়ে পড়ে। সিদি বদর দিওয়ানা নামে একজন হাবশি ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত হন এবং উভয়ই সুলতানকে সরিয়ে নিজ সিংহাসনে বসার জন্য চেষ্টিত হন। এই প্রতিদ্বন্দ্বিতায় সিদি বদর দিওয়ানা জয়লাভ করেন। তিনি প্রথমে হারাবাস খানকে হত্যা করেন এবং পরে সুলতান কুতুবউদ্দিন মাহমুদকে শাহকেও হত্যা করেন। নিজে সুলতান শামসুদ্দিন মোহাম্মদ মুজাফফর শাহ উপাধি নিয়ে সিংহাসনে বসেন। সুলতান শামসুদ্দিন মুজাফফর শাহ সম্পর্কে পরস্পর বিরোধী তথ্য পাওয়া যায়। এই মন্তব্যগুলো সারমর্ম নির্ভর। মুজাফফর শাহ বিশ্বাসঘাতকতা করে কুতুবউদ্দিন মাহমুদ শাহকে হত্যা করেন। তিনি অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির লোক ছিলেন এবং অনেক ধার্মিক পণ্ডিত এবং অভিজাত লোকের প্রাণনাশ করেন। সৈয়দ হোসেন নামক এক ব্যক্তিকে তিনি উজির নিযুক্ত করেন এবং তাকে রাজ্য শাসনের ভার দেন। উজিরের পরামর্শে মুজাফফর শাহ প্রজাদের শোষণ ও নির্যাতন করেন, সৈন্যদের বেতন কমান এবং ধনরত্ন জমা করেন। ফলে প্রজারা এমনকি আমোত্তারা বিক্ষুব্ধ হয়। উজির সৈয়দ হোসেন ও বিদ্রোহীদের সঙ্গে যোগ দেন। কারো কারো মতে মুজাফফর শাহ বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধে নিহত হন। আবার কারো কারো মতে উজির সৈয়দ হোসেন প্রাসাদরক্ষীদের বশে এনে প্রাসাদে ঢুকে সুলতানকে হত্যা করেন। মুজাফফর শাহ সম্পর্কে উপরে যে ধারণা দেওয়া হয়েছে তা সর্বাংশে সত্য নাও হতে পারে। তার সময়ের উৎকীর্ণ শিলালিপিতে তাকে একজন বিদ্বান লোক হিসাবে প্রশংসা করা হয়েছে। এই শিলালিপির কোনোটি সুফিদের দরগায় উৎকীর্ণ। সম্প্রতি আবিষ্কৃত তার মুদ্রায় তাকে কামতা মর্দন বা কামতা বিজয়ী রূপে উল্লেখ করা হয়েছে। এতে মনে হয় তার সময় কিছু রাজ্য বিজিত হয়। উজির সৈয়দ হোসেন তার বিরুদ্ধে করায় মনে হয় তিনি চক্রান্ত ও ষড়যন্ত্রের শিকার হন। তার চরিত্রেও কলঙ্ক লেখানোর চেষ্টা করা হয়েছে। যাই হোক, সুলতান শামসুদ্দিন মুজাফফর শাহ 3 বছর রাজত্ব করে 93 খ্রিস্টাব্দে নিহত হন এবং হাবশির শাসনকালও শেষ হয়। হাবশিদের মধ্যে 4 জন সুলতান রাজত্ব করেন, 4 জন অস্বাভাবিক মৃত্যুবরণ করেন। এই 4 জন সুলতান মিলে 6 বছর রাজত্বকাল করেন। গিয়াসউদ্দিন বারবাক এবং কুতুবউদ্দিন মাহমুদ শাহের রাজত্বকাল কয়েক মাসের বেশি হবে না। ধরে নেওয়া যায় হাবশি আর মোটামুটি বলতে গেলে অরাজকতায় পরিণত হয়েছিল। 1493 খ্রিস্টাব্দে হাবশিদের উৎখাত করে সুলতান আলাউদ্দিন হোসেন শাহী বংশের প্রতিষ্ঠা করেন। পরে আমরা দেখব কীভাবে দেশকে হাবশি মুক্ত করেন। ঠিক আছে, হোসেন শাহী বংশ।
হাফসি সুলতান শামসুদ্দিন মুজাফফর শাহের উজির সৈয়দ হোসেন মক্কি হাফসিদের পতনের পরে সিংহাসনে বসেন। তিনি স্বীয় রাজবংশ প্রতিষ্ঠা করেন। এই বংশকে তার নাম অনুসারে হোসেন শাহী বংশ বলা হয়। আবার এই বংশকে সৈয়দ বংশ বলা যেতে পারে, কারণ সৈয়দ বংশের লোক ছিলেন এবং তিনি সৈয়দ বংশ ছিলেন তা সগৌরবে প্রকাশ করেন। সিংহাসনে বসে তিনি উপাধি দেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ। তার পিতার নাম সৈয়দ আশরাফ আলী আল হোসেনি। এই বংশের চারজন সুলতান রাজত্ব করেন। সকলে যোগ্য ছিলেন এবং সকলে শিল্প সাহিত্য সংস্কৃতি পৃষ্ঠপোষক ছিলেন, উদার শাসন প্রবর্তন করেন। তাই হোসেন শাহী আমলকে বাংলার মুসলমান শাসনকালের স্বর্ণযুগ বলা হয়। সুলতান আলাউদ্দিন হোসেন শাহ। হোসেন শাহ সিংহাসনে বসে প্রথমে শান্তি শৃঙ্খলা স্থাপনের প্রতি মনোযোগ দেন। রাজনৈতিক দলাদলি, গুপ্ত হত্যা ইত্যাদির ফলে দেশে একটি অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। শান্তি ব্যাহত হলে তিনি উন্নতির অগ্রগতিও দেশের উন্নতি অগ্রগতিও ব্যাহত হয়। তাই শান্তি স্থাপনের জন্য হোসেন শাহ কঠোর মনোভাব গ্রহণ করে। সিংহাসনে বসার আগে তিনি আমত্তদের কথা দেন যে গৌড়ের মাটির উপরে যা আছে তা তিনি তাদের ভোগ করতে দেবেন এবং মাটির নিচে সম্পদ জমে রাখবেন, নিজে রাখবেন। কথা মতো তিনি আমত্তদের শহর লুট করার অনুমতি দেন। কয়েকদিন পরে সুলতান তাদের লুট বন্ধ করার আদেশ দেন, কিন্তু সুলতান আদেশে কর্ণপাত না করায় 12,000 লুণ্ঠনকারীকে তিনি হত্যা করেন। এভাবে সুলতান এক কঠোর অনুশাসনের সূচনা করেন। তিনি নিজে মাটির নিচে অনুসন্ধান করে 1300 সোনার থালা হস্তগত করেন। এতে তার রাজকোষের অবস্থার উন্নতি হয় এবং তিনি হাফসিদের আমলের অরাজকতার সৃষ্টিকারী পাইকদের নিরস্ত করে বরখাস্ত করেন। ভবিষ্যতে গোলযোগ বন্ধ করার লক্ষ্যে হাফসিদের দেশ থেকে তাড়িয়ে দেন। হোসেন শাহ নিজ আত্মীয়স্বজন, বন্ধু বান্ধব, হিতৈষীদের উচ্চ রাজপথে নিযুক্ত করেন, বিশেষ করে অভিজাত লোকদের রাষ্ট্রীয় পদে প্রাধান্য দেন। তিনি একটি নতুন পাইক দল নিযুক্ত করেন যারা তার প্রতি বিশ্বস্ত অনুগত থাকে, বিশেষ করে সৈয়দ আফগান এবং মোগলদের রাজপথে নিযুক্ত দেন এবং তাদের প্রত্যন্ত অঞ্চলে শাসন করতে নিযুক্ত করে পাঠান। এভাবে তিনি দেশে শান্তি স্থাপন করে সুশাসনের ব্যবস্থা করেন। যুদ্ধবিগ্রহ ও পররাষ্ট্রনীতি। দেশে শান্তি স্থাপন করে স্বস্তি নিঃশ্বাস ফেলার সঙ্গে সঙ্গে হোসেন শাহ দিল্লির সুলতান সেকেন্দার লোদির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন। এর কারণ হোসেন শাহের এক মানবিক কাজ। জৌনপুরে সুলতান হোসেন শাহ শর্কী দিল্লির সুলতান সিকান্দার লোদির নিকট পরাজিত হয়ে স্বদেশ থেকে পালিয়ে এসে বাংলার সুলতান হোসেন শাহের নিকট আশ্রয় নেন। সুলতান আলাউদ্দিন হোসেন শাহ তাকে সাদরে গ্রহণ করেন। হোসেন শাহ শর্কী বাংলার সুলতানের অধীনস্থ বিহারের খলগাঁও নামক স্থানে সভাপতি পরিষদে অবস্থান করেন। লোদি সুলতান এতে বিরক্ত হয়ে সশরীরে বাংলার দিকে অগ্রসর হন। বাংলা সুলতান ইহা আগেভাগে আঁচ করতে পেরে তার পুত্র দানিয়ালের অধীনে সৈন্য পাঠান। দিল্লি এবং বাংলার সৈন্যরা কিছুদিন রাঢ় নামক স্থানে মুখোমুখি হয়ে থাকে। উভয় পক্ষ যুদ্ধ থেকে বিরত থাকে একটি চুক্তি স্বাক্ষর করে। চুক্তি দ্বারা এক পক্ষ অন্য পক্ষের শত্রুদের আশ্রয় না দেওয়ার প্রতিশ্রুতি দেয়। সিকান্দার লোদি বিহার, তুগলকপুর এবং সারন জেলায় গভর্নর নিযুক্ত করে দিল্লি ফিরে যান। চুক্তি শক্ত যাই হোক না কেন, প্রকৃত অবস্থা দেখা যায় সম্পূর্ণ বিপরীত। হোসেন শাহ শর্কী বাংলার সুলতানের এলাকায় দীর্ঘদিন থেকে যান এবং আমিত্ব অবস্থান করেন। হোসেন শাহ শর্কী 1504 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা সুলতানের আশ্রয় থেকেই সোনামে মুদ্রা জারি করেন। আবার আলাউদ্দিন হোসেন শাহ বেশ কয়েক বছর পাটনা, ভগলপুর, সারন, বাড়, মুঙ্গের, বিহার শরীফ ইত্যাদি স্থানে শিয়ালিপি উৎকীর্ণ করেন। এতে বোঝা যায় যে বাংলার সুলতান শুধু হোসেন শাহ শর্কীকে আশ্রয় দেননি, বরং বিহারের বিস্তীর্ণ এলাকা নিজ দখলে নেন। তাতে মনে হয় সিকান্দার লোদির সঙ্গে আলাউদ্দিন হোসেন শাহের চুক্তির কথা হওয়াই সঠিক নয়, নতুবা চুক্তি সম্পাদিত হলেও পরে বাংলা সুলতান সুযোগ বুঝে পশ্চিম সীমান্তে তার রাজস্ব বৃদ্ধি করেন। এমনও হতে পারে যে দিল্লির সুলতান সিকান্দার লোদি তার রাজ্যের প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করার জন্য এবং রাজ্যের সংহতি রক্ষার খাতিরে বাংলা সুলতানের সঙ্গে সংঘর্ষের কথা চিন্তাও করেননি। সিকান্দার লোদির মনোভাব যাই হোক না কেন, এতে বাংলা সুলতানের সহ্য শক্তির প্রমাণ পাওয়া যায়। সুলতান আলাউদ্দিন হোসেন শাহ উত্তর ও উত্তর পূর্ব সীমান্তে অর্থাৎ কামরূপ এবং আসামে যুদ্ধ পরিচালনা করে। পশ্চিমে কর্তা নদী এবং থেকে পূর্বে বনাস মনসা নদী পর্যন্ত ভূভাগ কামতা নামে পরিচিত ছিল। কামতার পূর্বে ব্রহ্মপুত্র নদ এবং পর্যন্ত ব্রহ্মপুত্র নদ পর্যন্ত কামরূপ এবং তারও পূর্বে আসাম রাজ্য অবস্থিত ছিল। সুলতান রুকনুদ্দিন বারবাক শাহের সময়ে কামরূপ অভিযান অমীমাংসিত থেকে যায়, কিন্তু সীমান্ত রাজ্য কামতা কামরূপের সঙ্গে সুলতানদের সংঘর্ষ বোধহয় থেমে যায়নি, কারণ শায়েখ শামুদ্দিন মুজাফর শাহের কামতামর্দন উৎকীর্ণ মুদ্রায় প্রমাণিত হয় যে তিনি কামতা বা তার কিছু অংশ জয় করেন। তাছাড়া হোসেন শাহ তার অনেক মুদ্রায় কামতা, কামরূপ ও জাহাজনগর, উড়িষ্যা বিজয়ের ঘোষণা দেন। এমনও হতে পারে যে হোসেন শাহ মুজাফর শাহের উজির হিসাবে কামতা অভিযান পরিচালনা করেন। যাই হোক, দিল্লি সুলতান সিকান্দার লোদির অভিযান প্রতিহত করে বা সিকান্দার লোদির সঙ্গে চুক্তি সম্পাদনের পরে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ উত্তর পূর্ব সীমান্তের দিকে মনোযোগ দেন। আল্লাহু আকবার। ফার্সি ইতিহাসে হোসেন শাহের কামরূপ ও আসাম অভিযান সম্পর্কে যে তথ্য পাওয়া যায় তা নিম্নরূপ। যুদ্ধের পরিকল্পনা করে হোসেন শাহ অসংখ্য পদাতিক সৈন্য যুদ্ধ নিয়ে অগ্রসর হন। ওই সময়ে ওই এলাকা রূপনারায়ণ, মালকুনওয়ার, লক্ষ্মীনারায়ণ এবং অন্যান্য রাজাদের অধীনে ছিল। প্রকৃতপক্ষে মোগল আমলের আগে পর্যন্ত সেখানে কোনো কেন্দ্রীয় সরকারের অস্তিত্ব ছিল না। ক্ষুদ্র ক্ষুদ্র রাজা বহিঃশত্রুর দ্বারা আক্রান্ত হইলেও ঐক্যবদ্ধ হয়ে শত্রুদের বাধা দিত, কিন্তু ঐক্যবদ্ধ হতে না পারলে একে একে পরাজয় বরণ করতে বাধ্য হতো। হোসেন শাহ এই রাজাদের সহজে পরাজিত করেন। পরাজিত রাজারা পাহাড় পর্বতে আশ্রয় নেয় এবং হোসেন শাহ ধন সম্পদ সহ ফিরে আসেন। সুলতান তার ছেলেকে বিজিত রাজ্যে শান্তি শৃঙ্খলা স্থাপনের জন্য রেখে আসেন, কিন্তু বর্ষাকাল আসলে সকল রাস্তাঘাট প্লাবিত হয়ে যায়। শত্রুরা পাহাড় থেকে পর্বতে নেমে আসে এবং মুসলমান সৈন্যদের
মুসলমান সৈন্যদের রসদ বন্ধ করে দেয় এবং অল্প দিনের মধ্যে সকলকে হত্যা করে। আসামের সূত্র আহোম বুরঞ্জিতে আলাউদ্দিন হোসেন শাহের অভিযানের কথা আছে এবং খুঁটিনাটি বিষয়ে তাদের তথ্যের অভিজ্ঞতা থাকলেও বাংলার সৈনিকদের অনেক ক্ষয়ক্ষতি স্বীকার করে ব্যর্থতা কালি নিয়ে ফিরে আসার কথা আছে। অতএব সকল সূত্রের সমন্বয় সাধন করে হোসেন শাহের কামরূপ ও আসামের অভিযানে নিম্নরূপ চিত্র তুলে ধরা যায়। খুব সম্ভব হোসেন শাহ নিজে এই অভিযান নেতৃত্ব দেন। তিনি প্রায় 24,000 বা 20,000 পদাতিক সৈন্য ও অশ্বারোহী নিয়ে অগ্রসর হন এবং প্রথম ছোটে কামটা ও কামরূপ অধিকার করে নিয়ে আসাম আক্রমণ করেন। আসামের রাজাও পালিয়ে যান। তাই হোসেন শাহ তার বিশাল সৈন্যবাহিনীর নেতৃত্বে তার ছেলেকে নিজে বিজয় গৌরবে দেশে ফিরে আসেন। হোসেন শাহ যেই ছেলেকে আসামে দেখে আসেন তার নাম দুলাল গাজী। কেউ কেউ মনে করেন যে তা দানিয়েলের বিকৃত রূপ, কিন্তু হোসেন শাহ ফিরে আসার পর বর্ষা পালনের সুযোগ নিয়ে আসামের রাজা বাংলার সৈন্যদলের আক্রমণ ধ্বংস করে দেয়। অতএব বলা যায় হোসেন শাহ কামরূপ জয় করতে সক্ষম হলে তার আসাম অভিযান ব্যর্থ হয়ে যায়। বাংলার দক্ষিণ পশ্চিম সীমান্তে উড়িষ্যার রাজা তখন পরাক্রমশালী ছিল। জগন্নাথ মন্দির উড়িষ্যায় অবস্থিত হওয়ায় তীর্থযাত্রীরা ভারতের বিভিন্ন এলাকা থেকে সেখানে আসতে মন্দিরে ধনরত্ন জমা রাখত। ফলে উড়িষ্যা সমৃদ্ধশালী রাজ্য ছিল। হোসেন শাহ সমসাময়িক রাজা ছিলেন প্রতাপরুদ্ধ। বাংলার সঙ্গে উড়িষ্যার দীর্ঘদিন ধরে যুদ্ধ চলে। কোনো সময় যুদ্ধ বন্ধ হলে পরে আবার যুদ্ধ বাধত। শ্রী চৈতন্যদেব প্রায়ই পুরী জগন্নাথ মন্দির যেতেন। চৈতন্য চরিত গ্রন্থসমূহের চেতনা দৈবের আলোচনায়, বিশেষ করে তার গমনাগমনের পথের আলোচনায় বাংলাদেশ এবং উড়িষ্যার মধ্যে যুদ্ধের কথা স্থান পায়। তারা পর্তুগিজ পরিবাচক ডুয়ার্টে বারবোসাও বলেন যে বাংলাদেশ উড়িষ্যার মধ্যে কোনো সময় যুদ্ধ বেজে যেত। হোসেন শাহের অনেক মুদ্রা এবং একখানা শিলালিপিতে হোসেন শাহকে কামাতা, কামরূপ, জাজনগর এবং উড়িষ্যা বিজয়ের রূপে উল্লেখ করা হয়েছে। মুদ্রাগুলো 93 থেকে 1518 খ্রিস্টাব্দ পর্যন্ত উৎকীর্ণ। উড়িষ্যার রাজা শিলালিপিতে দাবি করে যে তিনি বাংলার রাজাকে পরাজিত করেন, অর্থাৎ সূত্রগুলো পরস্পর বিরোধী দাবি করে। তাই মনে হয় যে উভয় রাজ্যের মধ্যে যুদ্ধ ছিল বেশিরভাগ সীমান্ত সংঘর্ষ। তবে উড়িষ্যার সূত্র মাদলাপঞ্জি এবং কটক রাজবংশাবলিতে এক স্থান বলা হয়েছে যে বাংলা সুলতান আলাউদ্দিন হোসেন শাহ পুরী পর্যন্ত অগ্রসর হয়ে জগন্নাথ মন্দিরের মূর্তি ধ্বংস করেন, কিন্তু রাজা প্রতাপরুদ্ধ পরে দক্ষিণ দেশ থেকে ফিরে এসে হোসেন শাহকে তাড়িয়ে দেন। এই সময়ে হোসেন শাহ জগন্নাথ মন্দিরের ধনরত্ন লুণ্ঠন করেন বলে মনে হয়। চৈতন্য ভাগবতে আছে যে হোসেন শাহ সর্ব উড়িয়া দেশে দৈবমূর্তি ভাঙ্গিলে দেউল বিশেষে। অতএব হোসেন শাহ যে অন্তত একবার পুরী পর্যন্ত জয় করে জগন্নাথ মন্দির থেকে ধনরত্ন নিয়ে আসেন তার প্রমাণ পাওয়া যাচ্ছে। উড়িষ্যার রাজা প্রতাপরুদ্ধের কোনো শিলালিপি বা অন্য কোনো নিদর্শন বাংলাদেশে আবিষ্কৃত হয়নি। অন্য পক্ষে হোসেন শাহের কোনো কৃত্য উড়িষ্যায় আবিষ্কৃত হয়নি। তাই বোঝা যায় যে হোসেন শাহ বা প্রতাপরুদ্ধ কেউ প্রতিপক্ষের দেশ জয় করতে পারেনি। তাদের দীর্ঘস্থায়ী যুদ্ধ কোনো এক সময়ে অপরের বিরুদ্ধে হয়তো সাময়িকভাবে জয়লাভ করতে পারে, কিন্তু কারো পক্ষে অন্যের রাজ্য জয় সম্ভব ছিল না। চৈতন্য চরিত গ্রন্থের সাক্ষ্যে দেখা যায় সুলতান আলাউদ্দিন হোসেন শাহ তার রাজত্ব দক্ষিণ পশ্চিম সীমান্ত সত্যবাগ থেকে মন্তেশ্বর নদ পর্যন্ত প্রায় 40 মাইল বৃদ্ধি করতে সক্ষম। সুলতান আলাউদ্দিন হোসেন শাহ ত্রিপুরায়ও অভিযান পরিচালনা করে। সুলতানের নিচে শিলালিপি এবং ত্রিপুরার রাজাদের ইতিহাস, ত্রিপুরা রাজমালয় এই সম্বন্ধে তথ্যাদি পাওয়া যায়। সোনারগাঁয়ে প্রাপ্ত হোসেন শাহের এক শিলালিপিতে খাওয়াস খান নামক এক অফিসারকে ত্রিপুরা জমিন ত্রিপুরা সেনাপতি রূপে উল্লেখ করা হয়েছে। ইহাতে বোঝা যায় হোসেন শাহ ত্রিপুরার কিছু অংশ জয় করে। রাজমালায় হোসেন শাহ এবং ত্রিপুরা রাজ ধন্য মানিকের সংঘর্ষের কাহিনী পাওয়া যায়। এতে দেখা যায় ত্রিপুরার রাজা ধনমাণিক্য প্রথমে সীমান্তবর্তী সুলতান এলাকা দখল করেন, পরে চট্টগ্রাম জয় করেন। চট্টগ্রাম তখন হোসেন শাহের অধীনে ছিল। তিনি ধন্য মালিকের বিরুদ্ধে সৈন্যবাহিনী প্রেরণ করেন। গৌড়ের সৈন্যরা প্রথমে জয়লাভ করতে সক্ষম হলেও শেষ পর্যন্ত পরাজিত হয়ে ফিরে আসে। পরের বছর হোসেন শাহ আরেকটি বাহিনী প্রেরণ করেন। সেনাপতি হৈতেন খান অত্যন্ত সতর্কতার সঙ্গে অগ্রসর হন এবং বেশ সাফল্য অর্জন করেন। ত্রিপুরার সঙ্গে হোসেন শাহের যুদ্ধের কথা বিভ্রান্তিকর, কারণ রাজমালায় ত্রিপুরার রাজা কর্তৃক বাংলার সুলতানের এলাকা আক্রমণের কথা আছে, আবার চট্টগ্রামের আক্রমণের কথা আছে। কিন্তু হোসেন শাহের শিলালিপিতে ত্রিপুরার অংশ জয়ের কথা আছে এবং পর্তুগিজদের বিবরণে দেখা যায় চট্টগ্রাম বাংলা সুলতান হোসেন শাহের অধীনে ছিল। চট্টগ্রাম বাংলার সর্বদক্ষিণ এলাকায়। এর একদিকে বাংলা সুলতান, অন্যদিকে ত্রিপুরা রাজা এবং দক্ষিণ দিকে আরাকান রাজা। এই তিন রাজারই রূপ দৃষ্টি ছিল চট্টগ্রাম দিকে। চট্টগ্রামের কর্তৃত্ব নিয়ে প্রায় ত্রিদলীয় যুদ্ধ হতো, কিন্তু ইতিহাসের তথ্যাদি বিশ্লেষণ করে মনে হয় সুলতান ফখরুদ্দিন মোবারক শাহ কর্তৃক বিজিত হওয়ার পর থেকে চট্টগ্রাম মোটামুটিভাবে বাংলা সুলতানদের অধীনে আসছিল। গিয়াসুদ্দিন আজম শাহ, রাজা গণেশ, জালালউদ্দিন মাহমুদ শাহ, নাসিরউদ্দিন মাহমুদ শাহ, রুকনউদ্দিন বারবাক শাহ, শামসুদ্দিন ইউসুফ শাহ সকল সুলতানের সময় চট্টগ্রাম তাদের অধিকারে থাকার অকাট্য প্রমাণ আছে। হোসেন শাহের সময় হামিদ খান, পারাগাল খান প্রমুখ সেনাপতিরা চট্টগ্রাম শাসন করেন। এখন হোসেন শাহের রাজ্যের সীমানা আলোচনা করা যায়। তার অনেক মুদ্রা ও শিলালিপি আবিষ্কৃত হয়েছে। মুদ্রাগুলো বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত টাকশাল থেকে উৎকীর্ণ, কিন্তু তার শিলালিপিতে বাংলার ঐতিহ্যের বিহারের পাটনা, ভগলপুর, সারণ ইত্যাদি এলাকা পাওয়া যায়। অর্থাৎ মুদ্রা শিলালিপির সাক্ষ্যে দেখা যায় যে হোসেন শাহ সারা বাংলাদেশের উত্তর থেকে সূত্রে পাওয়া সমগ্র এলাকা অধিষ্ঠ করেছিলেন। তাছাড়া তিনি বিহারের বিস্তীর্ণ এলাকা দখল করেন। চট্টগ্রাম হোসেন শাহের অধিকার এখনও থাকে, কিন্তু উড়িষ্যা, কামতা, কামরূপ এবং ত্রিপুরায় তিনি তার রাজ্য সীমা কিছু বৃদ্ধি করেন। আলাউদ্দিন হোসেন শাহের চরিত্র কৃতিত্ব অসামান্য প্রতিভাবান লোক, কিছু জানা যায় না আগে থেকে। কিংবদন্তির মতে তিনি আরব দেশের লোক ছিলেন। তার পিতা সৈয়দ আশরাফ দুই ছেলে অর্থাৎ সৈয়দ হোসেন এবং সৈয়দ ইউসুফকে নিয়ে ভাগ্যানাসে বাংলাদেশে আসেন এবং চাঁদপাড়ায় অবস্থান করেন। বড় ভাই সৈয়দ হোসেনের প্রতিভায় মুগ্ধ হয়ে তারা সৈয়দ পরিবারের লোক হওয়া স্থানীয় কাজী সৈয়দ হোসেনের সঙ্গে তার মেয়ের বিয়ে দেন। এরপর থেকে সৈয়দ হোসেন উত্তর উন্নতি লাভ করতে থাকেন এবং গৌড়ের
কারি সুবুদ্দি রায় চাকরি গ্রহণ করেন। পরে তিনি সুলতানের অধীনে চাকরি গ্রহণ করেন এবং ক্রমক্রমে উজিরের পদে উন্নীত হন। সুলতান শামস উদ্দিন মুজাফফর শাহের উজিরে থাকাকালে তিনি সুলতানের বিরুদ্ধে বিদ্রোহীদের পক্ষ অবলম্বন করেন এবং সুলতানের মৃত্যু হলে সুলতান নিহত হলে উজির সৈয়দ হোসেন সিংহাসন দখল করেন। সিংহাসন দখল করার জন্য তার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করার অপবাদ আছে। অপবাদ সত্য হতে পারে এবং সত্য হওয়ার সম্ভাবনা বেশি। কিংবদন্তির কথা বাদ দিলেও তার পরিচয় নিজের শিলালিপি ও মুদ্রা থেকে পাওয়া যায়। তা হচ্ছে তার পিতার নাম সৈয়দ আশরাফ আলী আল হোসেন, যা তিনি যে সৈয়দ বংশের লোক ছিলেন সগর্বে সেটা ঘোষণা করেন। তিনি কোনো রাজবংশের লোক ছিলেন না। ব্যক্তিত্ব গুণে এবং প্রতিভায় সিংহাসনে আসেন। তিনি রাজনৈতিক কোন্দলে জড়িয়ে পড়েন, রাজনৈতিক কর্ম নিজের অনুকূলে নিয়ে আসেন। হাফসি আমল পরিস্থিতি যেরূপে খারাপ হতে যায় তিনি তা না হলে অন্য হাফসিদের সরিয়ে নিজের সিংহাসনে বসতেন, কিন্তু তিনি পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রেখে নিজের সিংহাসনে বসেন। এটি তার ব্যক্তিত্ব শেষ হতে প্রমাণ পাওয়া যায়। সিংহাসনে বসেও হোসেন সার্বিক পরিস্থিতি এবং সঠিকভাবে মূল্যায়ন করতে সক্ষম হন। তিনি দেশের বিরাজমান বিশৃঙ্খলা এবং অরাজকের কারণ বুঝতে পারেন। তিনি দেখেন যে হাফসি আমলে ৬ বছর কাল সময়ে জালালউদ্দিন ফতেহ সহ ৫ জন সুলতান ঘাতকের হাতে পাওয়া হন। তিনি বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের চিহ্নিত করেন এবং দেখেন যে হাফসা এর জন্য দায়ী। তিনি তাদের শাস্তি দেন, এমনকি দেশ থেকে তাড়িয়ে দেন এবং অরাজকতা বন্ধ করেন। সুলতান হিসাবে তার অন্যতম প্রধান দায়িত্ব। তিনি জানতেন যে বিশৃঙ্খলা অরাজকতা চলতে থাকলে তার রাজত্ব বেশি দিন টিকবে না, যেমন হাফসিদের রাজত্ব টিকেনি। বিশৃঙ্খলা দমন করে হোসেন শাহ নতুনভাবে শাসন ব্যবস্থা গড়ে তোলেন। তিনি নিজ আত্মীয় স্বজন অভিযোগ লোকদের রাজপদে নিযুক্ত দেন। তিনি সৈয়দ আফগান এবং মোগল ইত্যাদি বহিরাগত নিযুক্ত করে প্রশাসনকে শক্তিশালী করেন এবং সেনাবাহিনীর দক্ষতা বৃদ্ধি করেন। ফলে দেশ থেকে যেমন শান্তি যেমন ফিরে আসে, প্রশাসনেও দক্ষতা বৃদ্ধি পায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।